ডান। আর একটা পানি দিয়ে দিতে বললেন। আচ্ছা, জয়েন করুক সবাই। ব্যাটারির সমস্যা হলে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমরা চলে আসলাম আমাদের হিসাব বিজ্ঞানের 5 নম্বর ক্লাসে, বলা চলে 6 নম্বর ক্লাস। বাট আমরা প্রথম ক্লাসটা তিনটা পার্টে নেওয়া হয়েছে, তাই না? সো এই জন্য আমরা তারপর আমাদের সিরিয়ালটা ব্রেক করব না। সো অনেকে অলরেডি জয়েন করে ফেলছে, প্রত্যেকে সালাম দিচ্ছে ভাইয়া। ওয়ালাইকুম সালাম সবাইকে। এবং আশা করি আমরা প্রত্যেকেই পড়াশোনা করতেছি, সবাই ভালো আছি। এবং হচ্ছে যাদের যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে কোনো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, অবশ্যই ভাইয়াদের ইনফর্ম করবা। কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে কোনোভাবে তুমি তোমার প্রিপারেশনটা ব্রেক করবা না, এবং যেখানে প্রবলেম হয় সেটা সাথে সাথে তুমি সলভ করে নেওয়ার ট্রাই করবা। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। এবং তোমরা জানো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আর্থিক বিবরণী, তাই না? আর্থিক বিবরণী শুনলে সেই লেভেলের একটা ভয় কাজ করে, তাই না? সবার মধ্যে একটা ভয় কাজ করে, ভাই আর্থিক অবস্থার বিবরণী, এটা তো সেই কঠিন টপিক, তাই না? সো আর্থিক অবস্থার বিবরণীটা অ্যাডমিশনে সবচেয়ে বেশি সহজ। আর্থিক বিবরণীটা সহজ, বাট আর্থিক বিবরণী যে ম্যাথ পার্টটা আছে এটা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? এবং আর্থিক বিবরণীর ম্যাথ পার্ট থেকে আমাদের কোশ্চেন অনেক 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 বেশি আসে। 2টা করে কোশ্চেন আসে প্রতি বছর। এবং সেই টপিকটার নাম হচ্ছে অ্যাডমিশনে এসে হয়ে গেছে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব। সো আজকে আমি পণ্যের ক্রয় বিক্রয় হিসাব পড়াতাম, বাট যেটা ভাবলাম যে আগে আমি হচ্ছে বেসিকটা ক্লিয়ার করি, থিওরিটা ক্লিয়ার করি, তারপর যদি আমরা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে এটা হোপফুলি সবার জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? সেই জন্য আমরা এই টপিকটা আগে পড়াবো। তারপরে আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, ইনশাল্লাহ বৃহস্পতিবার থেকে শুরু করে আমরা 3টা বা 4টা একটানা ম্যাথ সলভ করবো এবং ম্যাথের ক্লাস নিব, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, অবচয়, সমন্বয় দাখিলা, এই কঠিন কঠিন ম্যাথগুলো, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এইগুলা। ওকে, সো মাস্টুফা জয়েন করছো, সাগর জয়েন করছো, সো অনেকে জয়েন করে ফেলছি, তামান্না একটা রিম জয়েন করছি, জিসান জয়েন করছি। সবাই একটু দ্রুত তোমার বন্ধুদেরকে নিয়ে আসো। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, অ্যাবাউট এফবিএস অর এনিথিং, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে একটু করতে পারো, করে ফেলো ঝটপট। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে শুরু করে দিব, 9 শুরু করে দিব। ওকে, সো একজন বলছো যে ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কি অবস্থা তোমাদের? একটানা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তোমাদের সেকেন্ড টাইম বড় ভাই কেন বলে, তারা তো 1 বছরের সিনিয়র, বাট তোমাদের সাথে আবার পরীক্ষা দিবে। সো তাদের ক্লাস নিয়ে তারপর হচ্ছে আবার তোমাদেরটা। ওকে, লামিশা জয়েন করছো, মোনালিসা অনেকে জয়েন করে ফেলছো। আর যারা যারা লেট করে জয়েন করতেছো তাদেরকে পানিশমেন্ট দিব, পানিশমেন্ট অনেক বলি তারপরও শোনো না। দিন শেষে হচ্ছে মায়া করে কাউকে হচ্ছে কি করি না, ক্লাস থেকে ব্লক করি না। তাই বলে প্রতিদিন যদি লেট করো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা পড়াশোনা শুরু করতে পারি। সবাই জয়েন করছি তো? ভাইয়া ডিউতে একজনে বলছে একটা কোশ্চেন নেই, আর একটু সময় দিব। ভাইয়া ডিউতে এক্সাম দিতে কত পয়েন্ট লাগিয়েছি স্যার এইচএসসি মিলিয়া? আমাদের মাহাদি হাসান বলছে। যাই হোক, নাই জানতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সিম্পল। তোমার এসএসসি এইচএসসিতে হচ্ছে 3.3 পয়েন্ট থাকা লাগবে, খুবই কম। এটা যদি এবছর চেঞ্জ না করে আহামরি, তাহলে আমার মনে হয় না তোমাদের তেমন কোনো প্রবলেম হবে। হ্যাঁ, সো আমরা একটু দেখবো। সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি, দেখো 3 করে লাগবে, 3.00 দুইটাই খুবই কম মার্ক। আশা করি প্রত্যেকে যারা যারা প্রিপারেশন নিচ্ছ দিতে পারবা, বাট টোটাল দুইটা মিলে 7.50 থাকা লাগবে। ওকে, এখন এখানে তোমার এসএসসি থেকে 10 মার্ক, এইচএসসি তে 10 মার্ক, এটা দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে না? 10 মার্ক 10 মার্ক, এই 20 মার্ক হচ্ছে তোমার জিপিএ। এখন এক্সাম হবে ভাইয়া 120 মার্কে, সরি 100 মার্কে, আর জিপিএ তে হচ্ছে 20। তাহলে টোটাল 120 মার্কের মধ্যে থেকে তোমাকে
মেরিট লিস্টে বিবেচনা করবে এবং এটা অনুসারে, এবং এখানে তুমি ধরো এসএসসিতে 4 পাইলে এটাকে 2 দ্বারা গুণ করবে, বা যদি হচ্ছে এইচএসসিতে 5 থাকে 2 দ্বারা গুণ করবে, মানে যাই আসবে 2 দ্বারা গুণ করে যা হয়, ঠিক আছে? সেই 20, এটা একটু দেখালাম জাস্ট। ওকে, আমরা এত স্টুডেন্ট বাট ক্লাস অনেক কম করি, সো এটা মোটেও কাম্য নয়, ঠিক না। তোমরা হচ্ছে অবশ্যই লাইভ ক্লাস করার ট্রাই করবে, আর অ্যাকাউন্টিং ক্লাস হলে এখানে তো কোনো কথাই নাই, মাস্ট ক্লাস করতে হবে। ওকে, অনেক কথা বলে ফেলছি তোমাদের জন্যই লেট করা, আমরা তাহলে শুরু করি। এই লাইভে এখনো রিয়েক্ট কে দেই নাই, এত কিপটে কেন তোমরা? শুরু করি তাহলে। হ্যাঁ, সবাই রেডি আছি তো? তো দেখো, এখন যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী জানি, বাট এই টপিকটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর একটি পার্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন বেসিক যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা থেকে দেখবা যে তোমাদের কোশ্চেন আসে, এবং এখানে যে কনফিউশন গুলো আছে এগুলো আমি সুন্দর করে ক্লিয়ার করে দেবো, কোনো টেনশন নাই। সো প্রত্যেকেই নোট খাতা নিয়ে আমরা রেডি হই, এবং এই টপিকটা তুলনামূলকভাবে অনেক ইজি হবে। আমরা নেক্সট ক্লাসে যে টপিকটা পড়াবো পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, এটা পুরোটা হচ্ছে ম্যাথ। তবে আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, যারা যারা এখনো জয়েন করতেছি, ভাইয়া ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমরা নেক্সট ক্লাসে কোনোভাবেই লেট করবো না। ওকে, আমরা শুরু করি তাহলে। শুরুতে দেখো আর্থিক বিবরণীটা কি। হিসাবকাল বা সময়কাল শেষে আমরা একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণীটা তৈরি করি সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এখন আর্থিক ফলাফল আমরা কোথা থেকে পাই? আর্থিক ফলাফলটা পাই ভাইয়া আয় বিবরণী থেকে, এবং আর্থিক অবস্থা জানতে পারি আমরা আর্থিক অবস্থা বিবরণী থেকে, রাইট? এখন কোশ্চেন আসবে না যে তোমার আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে, আমরা জাস্ট একটু পড়লাম। এখন দেখো যেখান থেকে কোশ্চেন আসবে সুফিয়ান, সেটাই আমরা এখন পড়বো। তো দেখো আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি এবং বারবার যেটা বলি যে আর্থিক বিবরণী ভাইয়া, আর্থিক বিবরণী কি বলতো? আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টি বলতো? আমি এটা আরো কয়েকবার বলছি, আর্থিক বিবরণীর অংশ হলো 5টি। কয়টি বলতো? 5টি। আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। জাস্ট একটু করে নোট করবো, দ্রুত নোট করবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে শিখে ফেলবো। ওকে, যেমন আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি: উদ্বৃত্ত পত্র আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহের বিবরণী, এবং সর্বশেষ আর্থিক বিবরণীর টিকা সমূহ অথবা ফুটনোট। তার মানে অংশ যদি আসে তাহলে হবে কয়টি বলতো? 5টি। যদি আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। ক্লিয়ার? 5টি। এখন যদি কোশ্চেন আসে যে শুধু আর্থিক বিবরণী কয়টি, যদি এই কোশ্চেনটা আসে যে শুধু আর্থিক বিবরণী কয়টি, তাহলে হবে 4টি। তাহলে কয়টি হবে ভাইয়া? তাহলে হবে 4টি। সবাই ক্লিয়ার ভাইয়া? পুরা 4টি। এখন দেখো এই যে শুরুতে যেটা আছে এটার নাম কি? আর্থিক অবস্থার বিবরণী, তাই না? এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা একটু লিখে ফেললাম, আর্থিক অবস্থার বিবরণী লিখে নেই। তো দেখো এটা একটা বিবরণী, তারপর আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। তার মানে এই চারটা হচ্ছে বিবরণী, মানে প্রথম 4টা হচ্ছে বিবরণী এবং অংশ হচ্ছে 5টি। ঠিক আছে? তার মানে যদি কোশ্চেন আসে ভাইয়া পুরা আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। যদি কোশ্চেন আসে আর্থিক বিবরণী কয়টি, 4টি। একদম বেসিক, একদম নরমাল, একদম সিম্পল একটা কোশ্চেন ছিল, এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে ওকে, এই দুইটা পয়েন্ট প্রত্যেকে ক্লিয়ার কিনা বলি, আমাকে একটু বলো দ্রুত ভাইয়া পুরা। এই দুইটা পয়েন্ট প্রত্যেকে ক্লিয়ার কিনা? ফোরহাব একটা ঘুষি মারবে, এত লেট কেন ভাই? পূর্ণতা আজকেও দেখলাম হচ্ছে তোমাদের শীট সবাই পেয়ে যাবা, জাস্ট ইংলিশে একটু তোমাদের শীট একটু মিসিং হয়েছে, এই জন্য একটু লেট হচ্ছে কারো। এমনিতে আমাদের কমার্সের শীট তো অনেক আগেই চলে আসছে, তাই না? পেয়ে যাবা ভাইয়া পুরা, আর আমরা তো প্রতিদিন দিচ্ছি। ওকে, দুইটা পয়েন্ট সবার ক্লিয়ার। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, তোমার অল্টারনেটিভ নাম জানা লাগবে। দেখো এখানে শুরুতে আছে উদ্বৃত্ত পত্র, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। ঠিক আছে? উদ্বৃত্ত পত্র, আর্থিক অবস্থার বিবরণী বা হচ্ছে বৈশ্বিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা শুরুতে আর্থিক বিবরণী এটা একটু ক্লিয়ার করব, এটার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে এটা ক্লিয়ার করে পরবর্তীতে আমরা পরবর্তীগুলো ক্লিয়ার করব। শুরুতে দেখো আর্থিক অবস্থার বিবরণী, এটা আর্থিক অবস্থার বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে উদ্বৃত্ত পত্র, এটার আরেকটা নাম হচ্ছে স্থিতিপত্র, এটার আরেকটা নাম হচ্ছে বৈশ্বিক বিবরণী, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া ব্যালেন্স শিট। তার মানে তোমার বিকল্প নামগুলো কেন মনে রাখা লাগবে? কারণ হচ্ছে কোশ্চেন আসবে
নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। জাস্ট বেসিকটা ক্লিয়ার করে মনোযোগ দাও, তারপর তো বাকিগুলো আমরা দেখাবো কোয়েশ্চন সলভ করে। ওকে ওকে, সো এখানে আমরা তাহলে শিখে ফেললাম আর্থিক অবস্থার বিবরণীটা। এখন দেখো ফার্স্ট কোশ্চেন আসতে পারে, আর্থিক অবস্থার বিবরণী কোন নীতি অনুসারে তৈরি করা হয়? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এটা কি হবে বলতো? এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে তৈরি করা হয়। এটা হচ্ছে নাম্বার 1 কোশ্চেন, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন, আর্থিক অবস্থা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। নাম্বার 2, এটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট দিন তারিখ অথবা সময়বিন্দুর জন্য। একটা নির্দিষ্ট দিন, তারপর হচ্ছে তারিখ অথবা সময়বিন্দুর জন্য, কিসের জন্য? সময়বিন্দুর জন্য। এখন খেলাটা হচ্ছে এই সময়বিন্দু, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নাই, জাস্ট এটুকু একটু মনে রাখো। ফার্স্ট কোশ্চেন ছিল আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। নাম্বার 2, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আমরা জানতে পারি এই উদ্ধৃত পত্র আর্থিক অবস্থার বিবরণী থেকে। নাম্বার 3, কোশ্চেন আসবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় কোন সময়ের জন্য, কখন তৈরি করা হয়? এটা হচ্ছে নির্দিষ্ট দিন তারিখ অথবা সময়বিন্দুর জন্য, তার মানে এটা একদম একটা এক্সাক্ট ডেটে তৈরি করা হয়। কি করা হয়? একটা এক্সাক্ট ডেটে তৈরি করা হয়। তার মানে তোমার এটা তৈরি করা হয় একদম এক্সাক্ট একটা ডেটে তৈরি করা হয়। তাই ওকে ভাই, এগুলো ডাজেন্ট ম্যাটার, ছেলে আইডি মেয়ে আইডি ক্লাস করতেছো, সমস্যা নাই। আমাকে সবাই বলতেছে ভাই আস্তে আস্তে পড়ান, ওকে অনেক স্লো পড়াবো, কোনো প্রবলেম নাই। আমরা একদম কি করবো জানো? আর্থিক অবস্থার বিবরণী কয়টি? 4টি। আর্থিক অবস্থার বিবরণীর অংশ হচ্ছে 5টি, ঠিক আছে। আমাদের এত স্লো পড়তে হবে, তাই না? স্যার সবাই বলতেছে ভাই স্লো পড়ান। ওকে ওকে, সবর করো, হ্যাঁ, স্লো পড়াবো, সমস্যা নাই। তার মানে 3টা কোশ্চেন এখান থেকে আসতে পারে। নাম্বার 1, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। নাম্বার 2, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। এখন এই সময় বিন্দু দ্বারা বোঝাচ্ছে একদম এক্সাক্ট একটা ডেট, মানে কি এক্সাক্ট একটা তারিখ, এক্সাক্ট একটা দিনে হচ্ছে তোমার এই আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করা হয়। ক্লিয়ার? এখন দেখো ঝামেলাটা যেখানে হয় সেটা একটু ক্লিয়ার করব। আর্থিক অবস্থার বিবরণী প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার। এখন এই যে সময় বিন্দু আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। বাট বাকি যে 3টা আছে এখানে, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 3টা তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ওইটা তৈরি করা হয়, যেমন উদ্ধৃত পত্র তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, আর এই 3টা তৈরি করা হয় ভাইয়া, এই 3টা তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। এখন নির্দিষ্ট সময় ধারা কি বোঝাচ্ছে? আমি অনেক স্লো লিখবো, স্লো পড়াবো, ঠিক আছে। নির্দিষ্ট সময়ের জন্য, কিসের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। এখন এই নির্দিষ্ট সময় ধারা বোঝাচ্ছে এখানে যে তোমার 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, যে কোনো সময় এই 3টা বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এখন ডিফারেন্সটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ভালো করে খেয়াল করো, এই জায়গায় আমরা ভুল করি। এটা তৈরি করা সময় বিন্দুর জন্য, ঠিক আছে, এটা তৈরি করা হয় সময় বিন্দুর জন্য। আর এই যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 3টা তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। এখন সময় বলতে বুঝছে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, যে কোনো সময় তুমি চাইলে তৈরি করতে পারবা। এবং এই 3টা তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের সময়কাল অথবা হিসাবকাল ধারণা অনুসারে। সময়কাল অথবা হিসাবকাল ধারণা অনুসারে। আরো স্লো পড়ানো লাগবে? আমরা একটু সবাই একটু রেসপন্স করব, তোমাদের উপর ডিপেন্ড করে আমি আগাবো ক্লাসে। স্লো বললে স্লো, আর যদি বলো ভাই আর একটু জোরে বলেন তাহলে জোরে, সমস্যা নাই। সবাই একটু বলবা, হ্যাঁ। জান্নাতুল মিম জয়েন করছো, কানিস ফাতেমা। জান্নাতুল মিম হচ্ছে আজকে হচ্ছে ভর্তি হয়েছে, তাই তো? জান্নাতুল মিম, সো ওয়েলকাম আমাদের আই এডুকেশন ফ্যামিলিতে। অবশ্যই জার্নি শুরু, এবং অ্যাডমিশন টাইম কোনোভাবেই হচ্ছে ফাঁকি দেওয়া যাবে না, একদম রেগুলারলি পড়াশোনা করতে হবে। ওকে
ওকে না ভাই ঠিক আছে, তার মানে আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো ভাই, দ্রুত বলতে হবে। প্রথমটা ছিল নির্দিষ্ট সময়, দিন অথবা তারিখের জন্য, এবং পরেরটা ছিল ভাইয়া, পরেরটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য। পরের একটা না, পরের তিনটা, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। ভাই প্রথম চারটা ক্লিয়ার, বিবরণী চারটা থেকে যেভাবে যেখান থেকে যেভাবে কোশ্চেন আসুক আমরা প্রত্যেকে ক্লিয়ার। এই সবাই বলো পারি, সবাই ক্লিয়ার কিনা সবাই বলো। না ভাই ঠিক আছে ওকে। সো জান্নাতুল মিম, অবশ্যই জার্নিটা তোমরা যতটুকু পিছিয়ে আসো তোমার ফ্রেন্ডদের থেকে অবশ্যই কভার করার ট্রাই করবে, হ্যাঁ সময় বের করে। তো এইটুকু আমরা এই দুইটা ক্লিয়ার। এবার আমরা সর্বশেষ কোশ্চেনটা দেখব, এবং এই কোশ্চেনটা এই যে আর্থিক অবস্থার বিবরণীর টিকাসমূহ অথবা ফুটনোট অথবা ফুটনোট টিকাসমূহ অথবা ফুটনোট, এটা থেকে ভাইয়া, এটা থেকে লাস্ট তিনবার কোশ্চেন আসছে, মানে নীতিমালা থেকে। তার মানে এটা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এই যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োজনীয় নোট বা টিকা, এই প্রয়োজনীয় নোট বা টিকা এটা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। এবং তোমরা জানো এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে তিনটা বিষয় দেওয়া হয়, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে সম্ভাব্য দায় অথবা সম্পদ আর্থিক অবস্থার ভিতরে দেখানো হয় না, তারপর হচ্ছে এই যে টিকা বা নোট, এই তিনটা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। আর এই পূর্ণ প্রকাশ নীতি কি করে জানো, এটা একটা স্পষ্ট আইডিয়া দেওয়ার ট্রাই করে। যেমন দেখো আমরা টিকা কখন দেই, যখন দেখি আমার যে আমি যখন আর্থিক অবস্থার বিবরণী করি কোথাও প্রবলেম হচ্ছে, ম্যাথ মিলতেছে না, তখন সেসব নিশ্চয় আমরা নোট করে দেই যে হ্যাঁ এখানে সমাপনী মজুদ পণ্য থেকে 5,000 টাকা মাইনাস করতে হবে, ক্ষতি হয়েছে এই জন্য, ঠিক আছে, এটা আমরা দেখাই দিই। তার মানে পূর্ণ প্রকাশ নীতি এটা একটা স্পষ্ট ধারণা প্রোভাইড করে, ঠিক আছে। ফোরাট বলছে এগুলোতে এইচএসসি শিখছিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমি যারা আমার এইচএসসি ক্লাস করছে তাদেরকে আমি ক্লিয়ার করে দিছি। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা ক্লিয়ার। সো আমি বিকল্প নামগুলো আরেকবার একটু বলবো, জাস্ট একটু নোট করে ফেলো প্রত্যেকেই। উদ্ধৃত পত্র, আর্থিক অবস্থার বিবরণী, বৈশ্বিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্থিতিপত্র। তার মানে কতগুলো নাম বললাম বিকল্প, এটা মনে রাখো, নোট করে ফেলবা। আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে বিশদায়ী বিবরণী, তারপর যেটা বলতে পারো কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে, চারটা নাম বললাম। ওকে, তারপর আমরা চলে আসব, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, ওকে, অনার্স ইকুইটি, তারপর নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী, টিকাসমূহ। ওকে, আমি শেষে বলে দিব লেকচার শিটে কত নম্বর আছে। আপাতত লেকচার শিট দেখার দরকার নাই, আপাতত এখানে খেয়াল করো, তারপর হচ্ছে, ঠিক আছে, ক্লাসটা আমরা কমপ্লিট করি আগে। তোমার এখন হচ্ছে ওদিকে মনোযোগ দেওয়ার দরকার না, এখন আমি যেটা পড়াচ্ছি এটা দেখো, এক্সারসাইজ করবো আমরা লেকচার শিট থেকে। আর আরেকটা গ্রেট নিউজ হচ্ছে তোমাদের জন্য, সেটা কি জানো, এই যে আমরা তো প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করার পর চেষ্টা করি সর্বোচ্চ কোশ্চেন সলভ করার জন্য, অ্যাটলিস্ট ধরো 20টা বা 15টা বা 25টা আমরা যদি সময় থাকে সলভ করি। এখন যেটা করবো আমরা, যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের লেকচার শিটে যত এক্সারসাইজ দেওয়া আছে সব আমরা সলভ করে দিব, ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল বা তারপরের দিন থেকে শুরু হবে কোশ্চেন সলভ করা। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা বিকল্প নামগুলো বলতেছিলাম, নগদ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এবং সর্বশেষ হচ্ছে তোমার কি বলতো আর্থিক বিবরণীতে টিকা সমূহ, ফুটনোট, টিকা, এইগুলা প্রয়োজনীয় নোট বা টিকা অথবা ফুটনোট যেভাবে আসুক, পারবো না আমরা সবাই? পারবো কিনা বলো তো? তার মানে এইটুকু হচ্ছে বেসিক, এবং যতটুকু পড়ালাম এর মধ্যে থেকে দেখবা প্রিভিয়াস এর অনেকগুলা কোশ্চেন আছে, ঠিক আছে, এর মধ্যে থেকে প্রিভিয়াস ইয়ারে অনেকগুলা কোশ্চেন আসছে। আমরা যখনই হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব বা হচ্ছে আমরা বেসিক ক্লিয়ার করে যখন এক্সারসাইজে চলে যাব, তখন দেখবা যে এই কোশ্চেনগুলো কত ইজিলি কনফিডেন্টলি সলভ করা যায়। ওকে, তার মানে বেসিক আগে আমাদের ক্লিয়ার করতে হবে। সবাই বলছে জি ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সেটাই দরকার। এখন দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেকেই দেখতেছি যে আমাদের স্টুডেন্ট যারা আছো প্রত্যেকেই হচ্ছে যারা ভালো স্টুডেন্ট, হ্যাঁ তারা হয়তো ভাবতে পারো মাঝে মাঝে ভাইয়া তো স্লো কেন পড়ায়, তাই না? দেখো এখানে অনেক স্টুডেন্ট আছে, তোমরা অনেকে ধরো বেসিক ক্লিয়ার, তো তাদেরকে বলতেছি তুমি ধৈর্য ধরে ক্লাসটি করলে অবশ্যই তুমি নতুন কিছু শিখতে পারবা, এবং যতটুকু শিখবা এটা ইনশাল্লাহ কখনো ভুলবে না। সেই জন্য জাস্ট রাগ না করে, বিরক্ত না হয়ে একটু সবাইকে নিয়ে আমরা আগাই, এটার জন্য হচ্ছে অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকের জন্যই আমি ব্যালেন্স করে পড়াবো যাতে সবার জন্যই ইফেক্টিভ হয়। ক্লিয়ার? ওকে, তারপর চলে আসো, এবার আমরা দেখবো ভুয়া সম্পদটা। খুবই সহজ একটা টার্ম, বাট খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে। সেটা জানা লাগবে যে ভুয়া সম্পদ কি। একদম এক কথায় ভাই,
কোশ্চেন আসবে না ভুয়া সম্পদ কি, তবে আমরা জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখবো। তো মনে রাখতে হবে যে সকল সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, তার মানে যে সকল সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটাই হচ্ছে কি ভুয়া সম্পদ। ঠিক আছে, যে সকল সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই, বর্তমান বাজার মূল্য নেই, কেনাবেচা করা যায় না, তাদেরকে ভুয়া সম্পদ বলে। এখন এই ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, অলীক সম্পদ বা কাল্পনিক সম্পদ, তার মানে ভুয়া সম্পদ, এখানে কি লেখা আছে ভুয়া সম্পদ, তার মানে ভুয়া সম্পদ, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া কাল্পনিক সম্পদ, এটার আরেকটা নাম হচ্ছে মিথ্যা সম্পদ। ঠিক আছে, ভুয়া, মিথ্যা অথবা কাল্পনিক সম্পদ, এই সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই। সরাসরি আমরা এক্সাম্পলগুলো দেখব, সেটা হচ্ছে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে অলীক, অলীক সম্পদ। প্রায় আমাদের অলীক এই কোশ্চেনটাও আসে। ওকে, ক্লিয়ার? প্রত্যেকে নোট করে ফেলবো। তার মানে মনে রাখবা, প্রাথমিক বলি, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার অথবা শেয়ার ভাট্টা, অথবা আমরা বলতে পারি ঋণ পত্রের ভাট্টা, এইগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে ভুয়া সম্পদ। অবলেখকের কমিশন, এই কমিশনের আরেকটা নাম হচ্ছে দস্তুরি, এটার আরেকটা নাম হচ্ছে দালালি। ওকে, বিলম্বিত বিজ্ঞাপন, এটা হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন অথবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং গবেষণা ব্যয়, এইগুলো হচ্ছে তোমার ভুয়া সম্পদ। এখন এখানে কোশ্চেনটা কই থেকে আসে? প্রায় প্রতি বছর কোশ্চেনটা আসে ভাইয়া, কোশ্চেনটা আসে ভুয়া সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা তোমার বুঝতে হবে। এক্সাম্পলগুলো জাস্ট একটু নোট করে পড়ে ফেলতে হবে। দ্যাটস ইট। এখান থেকে একটা কোশ্চেন আসলে 1 মার্ক কনফার্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, মনে হতে পারে অনেক সহজ এইগুলা, বাট সহজ হলো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতেছে। আমরা আর্থিক বিবরণীতে আজকে প্রবেশ করলাম, আজকে আমরা থিওরি পড়াবো, নেক্সট ক্লাসে সব ম্যাথ, জাস্ট ম্যাথ প্র্যাকটিস শুরু হয়ে যাবে। সো কোনোভাবেই থিওরি অবহেলা করা যাবে না। ওকে, সো যদি আমরা ভালো পারি সেক্ষেত্রে আমরা একটু দ্রুত আগাবো, কোনো সমস্যা নাই, বাট তারপর খুব ভালো করে শিখতে হবে। এবার চলে আসি আমরা অস্পর্শনীয় সম্পদ। এবার আমরা জানবো অস্পর্শনীয় সম্পদ কাকে বলে। দেখো, যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, আর সেটাই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ অথবা ইনটেনজিবল অ্যাসেট। তার মানে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, এটাই হচ্ছে ভাইয়া অস্পর্শনীয় সম্পদ। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলগুলো দেখব। সেটা হচ্ছে দেখো সুনাম, তারপর কি আছে, সুনাম আছে, প্যাটার্ন আছে, ট্রেডমার্ক আছে, তারপর গ্রন্থ সত্ত্ব আছে, বুক সত্ত্ব আছে, এইগুলো হচ্ছে তোমার কি অস্পর্শনীয় সম্পদ। এইগুলোর অর্থনৈতিক মূল্য আছে, ঠিক আছে, কিন্তু এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এখন দেখো, যদি কোশ্চেন আসে নিচের কোনটি ইনটেনজিবল অ্যাসেট, এখন ভালো কথা অস্পর্শনীয় সম্পদ আছে, বাট তুমি বাই এনি চান্স কোনো কারণে হয়তো তুমি ধরো এই যে ইনটেনজিবল অ্যাসেট এটা পড়ো নাই, ঠিক আছে, এটার ইংরেজি নাম ইনটেনজিবল অ্যাসেট। পরীক্ষার হলে গিয়ে আসলো কোনটা ইনটেনজিবল অ্যাসেট, নিচের কোনটি, এখন তুমি ভাববা হায় হায় কি দিয়ে দিল এটা, এ তো কখনো পড়ি নাই ইনটেনজিবল অ্যাসেট। ওকে, দেখো অসম্মিলিত ব্যয়, এই অসম্মিলিত ব্যয়টা হচ্ছে একটা ভুয়া সম্পদ। মানে অসম্মিলিত ব্যয় এই শিরোনামে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে, আমরা অসম্মিলিত ব্যয়টা আর্থিক অবস্থার বিবরণীতে এই শিরোনামে কি করি, ভুয়া সম্পদ ও মিথ্যা সম্পদগুলো দেখাই। ক্লিয়ার? তার মানে অসম্মিলিত ব্যয় এই শিরোনামে আমরা কি করি বলতো, মিথ্যা সম্পদ, ভুয়া সম্পদগুলো দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে ভুয়া সম্পদ। ওকে, প্রত্যেকে বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? তৃষ্ণা, পানি তৃষ্ণা লাগছে। সবাই একটু দেখো, একবার দুবার করে পড়ো, ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করে ফেলবো আমরা ইনশাল্লাহ। এক দুবার করে পড়ো প্রত্যেকেই। প্রত্যেকে আমরা একবার দুবার করে দেখি ইনশাল্লাহ, ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। একটা জিনিস খুবই বিরক্তিকর, এখন এখান থেকে পড়তেছে, এখন তোমার লেকচার শিটে কি ধোকায় লাগবে? সবগুলা লেকচার শিটে আছে, লেকচার শিটে কি এক্সারসাইজ করতে পারবা, সমস্যা নাই। এখানে আমরা বেসিক ক্লিয়ার করি, কোশ্চেন সলভ করে দিয়ে লেকচার শিটে এক্সারসাইজ করবা। ওকে, এই যে লেকচার শিট আমার এখানে আছে, আমি তোমাদের পেজ সহ সবকিছু বলে দিব, কোনো প্রবলেম নেই, জাস্ট ধৈর্য ধরো। যখন যেটা করতেছো অবশ্যই সেটা করা লাগবে, সেটাই মনোযোগ দিয়ে করো। এটা ক্লিয়ার হোক আগে, এটা কমপ্লিট করি, তারপর নেক্সট। ওকে, সবাই ক্লিয়ার? জান্নাতুল মিম, অধরা, আমাদের সিজান, জুয়েল মিয়া, হ্যাপি না? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন এগুলো থেকে তোমার অনেক কোশ্চেন আসছে। এখন আমরা দুই একটা টার্ম দেখবো, এগুলো আমরা প্রত্যেকে জানি এবং আমরা পড়ে আসছি 9-10 থেকে। ঠিক আছে, যেমন ধরো দীর্ঘমেয়াদী দায়, এখন এগুলো আমরা চিনি, তারপরও আমাদের কিছু স্টুডেন্ট আছে
যারা হচ্ছে এইগুলো আমরা বুঝি না, তাই না? তো তাদেরকে তো বোঝাতে হবে। হ্যাঁ, তাদেরকে বোঝানোর জন্য এখানে হচ্ছে কিছু কিছু সহজ সহজ টার্ম দিয়ে দিছে। তো যারা পারি তারা একটু রাগ না করে তাদের সাথে একটু যদি সময় বেশি থাকে নোটগুলো করে ফেলি, কি বলো? আর হচ্ছে তোমাদের যদি সুযোগ হয় তাহলে চলে আসবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ হচ্ছে তুমি যেটার জন্য কষ্ট করতেছো, যেটার জন্য স্বপ্ন দেখতেছো, অবশ্যই তাকে যদি বাস্তবে দেখো, তাকে যদি মানে এসে ঘুরে যাও, দেখবে যে তোমার স্বপ্ন দেখার স্পিডটা আরো বেড়ে যাবে এবং তাকে পাওয়ার জন্য আরো তোমার পরিশ্রমের গতি তখন বেড়ে যাবে। ওকে, অবশ্যই অবশ্যই সুযোগ থাকলে তারা চলে আসবা, এসে ভিজিট করে যাবা, এটা তোমাকে আরো অনেক বেশি হেল্প করবে। ওকে ওকে, তারপর আমরা একটু দেখি জাস্ট দীর্ঘমেয়াদী দায়। তোমরা নর্মালি জানো যে দায়গুলো আমার পরিশোধ করতে হয় একাধিক বছর গিয়ে, যেমন 1 বছর অধিক সময়ের জন্য, সেটা দীর্ঘমেয়াদী দায়। যেমন ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, বন্ধক ঋণ, এগুলা। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে একটা তোমার কি বলো দীর্ঘমেয়াদী দায় এবং কল্যাণ তহবিল, এগুলা। ওকে, আমরা বেশ সবাই যেমন কোয়েশ্চেন এক্সারসাইজ করব। আর হচ্ছে আরেকটা বিষয় একটু দেখাই, সেখানে হচ্ছে প্রত্যক্ষ খরচগুলা নর্মালি এখান থেকে কোয়েশ্চেন আসে না, তারপর এক নজর আমরা একটু দেখি। আবু সুফিয়ান বলছো কয়েকদিন আগেও গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, সো এখন ভাইয়ারা আছে, ভাইয়াদের সাথে পরিচয় হয়ে গেছে, ভাইয়ারা তোমার নিজের ক্যাম্পাস ঘুরাই দেখাবে। ওকে, সো আপনার বলছো হয় ভাইয়া ডিউতে গেছি অনেকবার। আপনার কেমন লাগছে? দেখো, আমি ফার্স্ট যেদিন ডিউ ভিজিট করি এমনিতে আসছিলাম নর্মালি তোমার, আমি ছোটোবেলা 2017 সালে একবার আসছিলাম, তখন ডিউর কেন্দ্রীয় শহীদ মিনার ওখান দিয়ে গেছি, বাট তখন মনে করতে পারি নাই। আর তখন আমি বুঝতাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কোনো বিশ্ববিদ্যালয় আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরছি, তখন ধরো এরকম ছিল ব্যাপারটা যে আমি শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক ফুফাতো ভাই ছিল, সে বললো যে এখানে যারা ভালো স্টুডেন্ট তারাই হচ্ছে পড়াশোনা করে। তখন মনে মনে ভাবলাম তা আমি তো মোটামুটি ভালো স্টুডেন্ট, হয়তো আমি এখানে পড়তে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যখন হচ্ছে কোচিং করি আমি অ্যাডমিশন টাইমে, তখন ডিউতে আসা একদিন, আসা নীলক্ষেত থেকে বই কিনছিলাম অনেকগুলা। তারপর হচ্ছে যেটা করলাম, আরেকদিন চলে আসলাম আমরা ফ্রেন্ডরা অনেকেই মিলে, প্রায় 30 জনের মতো আমরা একসাথে কোচিং করছি সেখান থেকে। তো সেদিন হচ্ছে আমি সেন্ট্রাল মসজিদের ওখান দিয়ে ঢুকছিলাম ডিউতে সকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার সময়। সো এত বেশি ভালো লাগছিল মানে বলার মতো না, মানে ফার্স্ট টাইম আমার কেন যে এত ভালো লাগছিল আমি বলতে পারতেছিলাম না। সেখানে হচ্ছে সকাল সকালে আসছে, অনেক ঠান্ডা ছিল এবং স্টুডেন্ট দেখতেছে যে সবাই আসতেছে, দৌড়ে দৌড়ে ক্লাসে যাবে, সবাই আসতেছে, প্রবেশ করতেছে। তখন হচ্ছে ঢুকলাম আর হচ্ছে মনে মনে ভাবতেছি ও মনে মনে বলতেছি, হায় হায় এই ক্যাম্পাসে যাতে আমি যদি পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে ঢুকতে পারি, এবং আল্লাহর কাছে দোয়া করলাম যে হ্যাঁ আল্লাহ আমি যাতে চান্স পাই। ঠিক আছে, হাঁটতেছি আর দোয়া করতেছি, সেটাই ছিল ফার্স্ট ফিলিংস। তো সেদিন পুরোটাই হচ্ছে ঘুরিয়ে দেখলাম, দেখার পর অনেক ভালো লাগলো। তো ভাবলাম যে চান্স পেতেই হবে। এবং আমাদের বড় ভাইরা ছিল, এবং তোমার হচ্ছে ওই সেশন 19-20 সেশন আমার এক ভাই ছিল, তোমার হচ্ছে জাকারিয়া ভাই, সে ফার্স্ট হয়েছিল বি ইউনিট থেকে। তার সাথে কথা হলো, তারা অনেক ইন্সপায়ার করলো। সো তারপর থেকেই পড়াশোনা করলাম, আগে থেকে একটা টার্গেট ছিল, এবং ঘুরে যাওয়ার পর আরও বেশি ভালো লাগলো। তো এই জন্য সুযোগগুলো অবশ্যই চলে আসবা, আমরা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, এবং তোমার দেখবে যে স্বপ্ন তখন পূরণ করার জন্য আরও তোমার পড়াশোনার স্পিড বা ধাপিকে পাওয়ার জন্য তোমার পড়াশোনার গতি আরও বেড়ে যাবে, এবং ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। ওকে, ইচ্ছা বলছো ভাইয়া কোন ইয়ারে পড়েন, এটা কি অনেক বেশি জরুরি জানা? ও মা তাই? শিল্পী চৌধুরী ভাইকে অনেক বেশি ঘুম, না টায়ার্ড, এটা হচ্ছে ঘুম না, ঘুমিয়ে আসছে অনেক। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে সারাদিন ক্লাস ছিল ক্যাম্পাসে। ঠিক আছে, ক্লাস শেষ করেই অলমোস্ট প্রায় 3:40 ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষ করে আবার চলে আসলাম এখানে, 5টায় ক্লাস ছিল সেকেন্ড টাইমে। সেটার পর আবার এখানে কাজ ছিল, তোমাদের স্লাইড তৈরি করলাম, তারপর হচ্ছে আবার লাইভে গেলাম, আবার তোমাদের ক্লাস, এই দ্যাটস ইট, আর কিছু না। ওকে 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 তারপরে প্রত্যক্ষ খরচ একদম সিম্পল, যেটা হচ্ছে সরাসরি তোমার উৎপাদনের সাথে জড়িত, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আমরা প্রত্যেকে জানি, এগুলা চিনি। সো একটা স্ক্রিনশট দিয়ে নিই, তাহলে হবে। আমরা সরাসরি কোশ্চেন সলভিং এ চলে যাব। ওকে, সেই টপিকটা খুব ইম্পর্টেন্ট। মনে হতে পারে যে এই টপিক থেকে কোশ্চেন প্রিভিয়াস এর অনেক আসছে, তোমাদের কাছে মনে হতে পারে যে না তেমন একটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সো খুব ভালো করে শিখতে হবে, এবং অবশ্যই আমরা নেক্সট ক্লাসে ম্যাথ প্র্যাকটিস করব। সো এই ক্লাসে যেটা করতেছি এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সন্ধ্যা বলছো যে ডিউতে চান্স পেলে স্যার আমাকে আমার ফ্যামিলি সেখানে পড়তে দিবে না, বাট আমার ড্রিম ডিউতে পড়া।
পড়তে কেন দিবে না? সো এটা কোনো কথা? অবশ্যই পড়তে দিবে, এবং তুমি হচ্ছে এখন থেকে টার্গেট করো, চান্স পেলে দেখবে যে তখন অবশ্যই পড়তে হতে দিবে। ওকে, তো আমরা এবার কোশ্চেন এক্সারসাইজ শুরু করব, যেগুলো আমাদের জন্য খুবই দরকার। সেটা হচ্ছে শুরুর কোশ্চেনটাই, কোন বিবরণী একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থা বর্ণনা দেয়? তার মানে আমরা আর্থিক অবস্থা জানতে পারি কোনটা থেকে? সিম্পল একটা কোশ্চেন, তাই না? যে আমরা আর্থিক অবস্থা জানতে পারি নরমালি কই থেকে বলতো? আর্থিক অবস্থার বিবরণী থেকে। এখন এখানে আর্থিক অবস্থার বিবরণী সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে উদ্ধৃত পত্র। তোমার বিকল্প নামগুলো মনে রাখা লাগবে। যেমন আর্থিক অবস্থার বিবরণী এবং হচ্ছে উদ্ধৃত পত্র, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর কি আছে বলতো? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপরে হচ্ছে বৈশ্বিক বিবরণী, স্থিতিপত্র, মনে রাখবা। এখন দেখো এই উদ্ধৃত পত্র থেকে আমরা কি কি জানতে পারি? এই উদ্ধৃত থেকে আমরা জানতে পারি একটা প্রতিষ্ঠানে বছর শেষে কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দায় এবং কি পরিমাণ মূলধন বা মালিকানা সত্ত্ব আছে, এটা আমরা জানতে পারি। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব তখন বুঝতে পারবো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, এই প্রতিষ্ঠানের কতটুকু দায় আছে, কতটুকু সম্পদ আছে, এটা আমরা কই থেকে জানতে পারি? আর্থিক অবস্থার বিবরণী থেকে। প্রত্যেকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আমি কি সবাইকে বুঝাতে পারছি? ওকে, প্রত্যেকে নিরাময় আনসার করছি। জান্নাতুল মিম, তারপর ইকরা, মরিয়ম, শিল্পী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। যেখানে বুঝবো না সাথে সাথে আনসার করে ট্রাই করবো। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো এই কোশ্চেনটা কি আছে, এখানে বলছে কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়। দুইটা কোশ্চেন তোমাদের 19-20 সেশনে আসছে, ডিউ 19-20 সেশনে আসছে। এই দুইটা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে আসছে। ক্লিয়ার? তার মানে খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, তার মানে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ সোমায়া বুসরা। ওকে, বাকি যারা আছে আশা করি প্রত্যেকে ক্লিয়ার। এখন দেখো শুরুতে আছে আর্থিক অবস্থার বিবরণী, আমরা জানি এটা একটা অংশ। নগদ প্রবাহ বিবরণী, এটা একটা অংশ। কম্প্রিহেনসিভ আয় বিবরণী, এই কম্প্রিহেনসিভ মানে হচ্ছে ভাইয়া বিশদ, এই কম্প্রিহেনসিভ মানে হচ্ছে বিশদ, তার মানে বিশদ আয় বিবরণী। এই তিনটা হচ্ছে আর্থিক বিবরণীর অংশ। ওকে, কিন্তু এই যে মূল্য সংযোজন বিবরণী, এটা কি আর্থিক বিবরণীর অংশ ভাইয়া পুরা? এটা আসলে আর্থিক বিবরণীর অংশ না, কারণ এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ভ্যাট। এই ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা কি বলতো? ভ্যাট। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল না। ওকে, এখন দেখো ভ্যাট হচ্ছে মূল্য সংযোজন বিবরণী, ভ্যালু মানে মূল্য, অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন বিবরণী, এটার বাংলা। এখন দেখো ভ্যাটটা আমরা একটু শিখে ফেলি। সেটা হচ্ছে এই ভ্যাট, এটা হচ্ছে ভাইয়া বিক্রেতার নিকট, মনে রাখবা ভ্যাট হচ্ছে বিক্রেতার নিকট দায়। 21 আসে অনেক সময়। ভ্যাট হচ্ছে বিক্রেতার নিকট দায়, মনে রাখবা বিক্রেতার নিকট দায় ভ্যাট, ক্রেতার নিকট এই ভ্যাটটা হচ্ছে, ক্রেতার নিকট ভ্যাট হচ্ছে ব্যয়। ঠিক আছে, ক্রেতার নিকট ব্যয়, এবং আলটিমেটলি সরকারের কাছে এইটা হচ্ছে বলত কি একটা দায়। একটু ব্যাখ্যা করবো যা, সেটা হচ্ছে কেন বিক্রেতার নিকট দায়। কারণ হচ্ছে দেখো ব্যাট হচ্ছে বিক্রেতা গ্রহণ করে, ব্যাট কে গ্রহণ করে? ব্যাট গ্রহণ করে হচ্ছে বিক্রেতা, কার কাছ থেকে? ক্রেতার নিকট থেকে। এখন বিক্রেতা গ্রহণ করছে ভালো কথা, কিন্তু সে কি এই ব্যাটটার যে সুবিধা, যে টাকা, এটা কি গ্রহণ করতে মানে নিজে নিতে পারবে? পারবে না, তাকে অবশ্যই সরকারকে দিয়ে দিতে হবে। তার মানে সে দায়বদ্ধ, সে কি করছে? ক্রেতার কাছ থেকে গ্রহণ করছে, এখন সরকারকে দিতে হবে। তার মানে বিক্রেতার নিকট ব্যাটটা হচ্ছে দায়। ক্রেতা ভাই ব্যাট দিচ্ছে একটা প্রোডাক্ট কিনতে গিয়ে, তার মানে এটা কি তার জন্য ব্যয়। তারপরে সরকার আলটিমেটলি এটা গ্রহণ করতেছে, ভোগ করতেছে গভর্নমেন্ট, এটা কি তার জন্য ইনকাম, আয়। ঠিক আছে, সবাই ক্লিয়ার? অনামিকা বলছো সরকারের নিকট আয় হবে না ভাইয়া? হ্যাঁ আয় হবে, আর আমি তো আয়ই বলছো, অন্য কিছু বলি নাই রে অনামিকা। ওকে, হ্যাঁ হ্যাঁ জিসান, ক্রেতার নিকট সম্পদ হবে না। ক্রেতার নিকট ব্যাট সম্পদ হয় কেমন? এই ধরো হচ্ছে তুমি ধরো একটা, কি বলবো, কিসের এক্সাম্পল দিব, তোমরা কি বেশি কেন? ধরো হচ্ছে একটা পাউডার কিনছো, হ্যাঁ, এখন ওইটার মূল্য ধরো 500 টাকা। এখন এই 500 টাকার সাথে 50 টাকা তুমি ভ্যাট দিছো অতিরিক্ত, এটা কি তোমার জন্য সম্পদ নাকি? হ্যাঁ, এটা কি তোমার জন্য সম্পদ? এটা কি তোমার জন্য এক্সট্রা না? তাই হ্যাঁ, জাস্ট জার্নি শুরু, অ্যাকাউন্টিং এর জার্নি শুরু। সো হোপফুলি ভালো করতে পারবা। আর সবার সহজ হবে না,
হয়তো এটা অনেক ইজি মনে হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে অনেক কঠিন চ্যাপ্টার আসবে, তবে অনেক সহজভাবে পড়াবো এবং সহজভাবে বুঝতে পারবা। ভাই আপনি দায় লিখছেন, কোনটা দায় লিখছি? আমি বিক্রেতার নিকট দায় লিখছি, বিক্রেতার নিকট দায় লিখছি ভাইয়ারা, আর ওটা ব্যয় ছিল। বিক্রেতার নিকট দায় লিখছে, আবার একটু বলতেছি, বিক্রেতার নিকট দায় ছিল, ক্রেতার নিকট ব্যয় ছিল, আর সরকারের নিকট আয় ছিল, ঠিক আছে। ক্রেতার নিকট হচ্ছে ব্যয় ছিল, আর সরকারের নিকট আয় ছিল। জানি না ভুল হলে এটা একটু কারেক্ট করে নাও। সরকারের নিকট আয় ছিল, এই তিনটাই। ওকে ওকে, সো তারপরের কোশ্চেনটা আমরা দেখব, উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয়, এটাও তোমার ডিউ 2019-20 সেশনে আসছে। এখানে আমরা যে কোশ্চেনগুলো সলভ করতেছি প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ওকে, সো অনেক বেশি জোরে কথা বললে মাথায় চাপ পড়ে। তার মানে দেখো, এখানে দেখো যে উদ্বৃত্ত পত্র, তার মানে উদ্বৃত্ত পত্র আর্থিক অবস্থার বিবরণী বা হচ্ছে বৈশ্বিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা স্থিতিপত্র, এটা তৈরি করা হয় কখন বলতো? একটি নির্দিষ্ট তারিখের জন্য, সমাপ্ত বছরের জন্য। তো তার মানে এই তিনটার একটাও হবে না, এখানে নির্দিষ্ট তারিখ অথবা নির্দিষ্ট দিন, অথবা কি হবে বলতো? নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিন অথবা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। এবং তুমি জানো যে এইগুলো তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই না? এবং এটা শুরুতে আমরা বেসিকটা ক্লিয়ার করছি, এখন তোমাদের জন্য অনেক ইজি হবে। আবু সুফিয়ান ভাইয়া বলো, বুঝতে পারছি কিনা? সুফিয়ান, সবাই আনসার করতেছি। কেউ যদি আমরা না বুঝি তাহলে সাথে সাথে ভাইয়াকে আস্ক করবো, তোমার সুযোগ আছে, অবশ্যই তুমি সলভ করে নিতে পারবা। বুঝতে পারছি তো, অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই হচ্ছে রেসপন্স করব। ওকে, আজকে ক্লাসে অনেকে ক্লাস করতেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভে করার ট্রাই করবা। ওকে, হয়তো অনেকে ভাবতে পারো যে আমরা রেকর্ড করব, ভাইয়া আলসামি করলে ওইটা আলসামি শেষ পর্যন্ত তোমার করতে মন চাইবে, এই জন্য সাথে 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 পড়ার সাথে সাথে কমপ্লিট করবা। যেদিন যে পড়া থাকবে, ভাইয়া পানি কি খাইয়ে নেন, পানি খেয়ে নিব, বেসন কি রাখি, সমস্যা নাই। 4 নম্বরটা দেখো, কোনটি আয় বিবরণী একটি সীমাবদ্ধতা। এখন আমরা জানবো সীমাবদ্ধতা জিনিসটা কি, মনে রাখবা সীমাবদ্ধতা আবার লিমিটেশন। এখানে বোঝাই যাচ্ছে যে লিমিটেশন মানে হচ্ছে কি, যে তোমার এখানে কিছু ঘাটতি আছে, মনে হচ্ছে এখানে কিছু মিসিং আছে, এই জিনিসটা। সো সহজ ভাষায় মনে রাখবা, সীমাবদ্ধতা হচ্ছে ভাইয়া এমন একটা বিষয়, তোমার মনে হবে যে হ্যাঁ এখানে এটা সত্যিও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে, মানে তোমার ভিতরে একটা কনফিউশন কাজ করতেছে যে ভাই এটা সত্য হতে পারে, এটা মিথ্যা হতে পারে, কিন্তু টোটালি এটা মিথ্যা হবে না, টোটালি এটা সত্য হবে না, কিন্তু তোমার এটা সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। এই জিনিসটা হচ্ছে সীমাবদ্ধতা, ঠিক আছে? এটা হচ্ছে সীমাবদ্ধতা। তো প্রথম কোশ্চেনটা বলছে আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ, তার মানে এটা সম্পূর্ণ মিথ্যা। ভাই অনেক কঠিন কাজ, এই তোমাদের কাছে কি মনে হয় যে আয় বিবরণী তৈরি করা অনেক কঠিন কাজ? ঠিক আছে। তারপরে বলছে আয় বিবরণী অডিট করা, হিসাব করাটা অত্যন্ত জটিল। ভাই জটিল না, এটা একদম মিথ্যা। তারপরে বলছে শেয়ার হোল্ডারগণ যারা কোম্পানির পরিচালনা করেন আয় বিবরণীকে বিশ্বাস করেন না, এটাও মিথ্যা কথা। কিন্তু গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে কিছু ব্যয় এবং কিছু সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। হ্যাঁ, এমন কিছু ব্যয় আছে, এমন কিছু সঞ্চিতি আছে যেটা সঠিকভাবে তুমি পরিমাপ করতে পারবা না। ওকে, সো এই জন্য এই বিষয়টা যে তোমার এখানে মনে হচ্ছে যে এখানে কিছুটা হলেও কি আছে, ঘাটতি আছে, আর এটাই হচ্ছে সীমাবদ্ধতা। বাট এটা মনে রাখবো যে এটা সম্পূর্ণ মিথ্যাও হবে না, সম্পূর্ণ সত্যিও হবে না। ওকে, বাট কিছু মিসিং থাকবে। সো একটু পানি খেয়েই নেই, কি বলো? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই জিনিসটা হচ্ছে সীমাবদ্ধতা। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই? ইয়াস ইয়াস ইয়াস, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ বিশাল। জি ভাই, জি খেয়ে খেলা হবে, খেয়ে খেলা হবে। আজকে হচ্ছে ম্যাথ নাই তো, থিওরি আছে, অনেক বেশি কথা বলা লাগবে। আর এখানে ট্রিক্স কি দেখাবো, ঠিক আছে? তারপর এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা ধুমসে হচ্ছে নোট করে ফেলি এবং ধুমসে হচ্ছে এই কোশ্চেনগুলো বুঝে বুঝে মাথায় সেভ করে রাখি। ওকে ওকে, তারপরের কোশ্চেনটা আমরা দেখবো। এই কোশ্চেনটা কি আছে এখানে দেখো, কোশ্চেনগুলো খুবই খুবই সহজ।
এখানে বলছে আলফা কোম্পানির, কি কোম্পানির? আলফা কোম্পানির 10 লক্ষ টাকার প্রাপ্য আছে। কত লক্ষ টাকার? 10 লক্ষ। এখন টাকার অ্যামাউন্টটা হিউজ, অনেক বড়। এটা দেখে মনে হতে পারে ভাইয়া যেহেতু হচ্ছে এত বড় অ্যামাউন্ট, তার মানে এটা অবশ্যই একটা স্থায়ী সম্পদ, এটা মনে হতে পারে। বাট পরের অংশটুকু পড়ো, সেখানে কি আছে? এত টাকার প্রাপ্য রয়েছে যা 350 দিনের মধ্যে প্রাপ্য। এখন তোমার যে সম্পদটা 350 দিন অথবা 1 বছর মেয়াদকাল অথবা 1 বছর কম মেয়াদকাল, সেটা সংখ্যাটা যত বড়ই হোক, এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই তোমার কি হবে বলতো? চলতি সম্পদ হবে, কারণ এটার মেয়াদকাল কি 1 বছরের কম। এখন অ্যামাউন্টটা বড়, এটা দেখে আমরা মনে করতে পারি এটা স্থায়ী সম্পদ। বাট এখানে বলছে প্রাপ্য, এটা ধরে নিলাম প্রাপ্য বলছে, এটাও আমরা বিশ্বাস করবো না। কিন্তু যখন বলছে এটা 350 দিনের মধ্যে প্রাপ্য, এখন আমাদের বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করতেই হবে, এটা ছাড়া কোনো আমাদের উপায় নাই। ঠিক আছে, আমরা বিশ্বাস করলাম, তাহলে এটা আমরা দেখাবো উদ্বৃত্ত পত্রের, এটা আমরা দেখাবো উদ্বৃত্ত পত্রের চলতি সম্পদ হিসাবে। তার মানে এই যে দেখো বারবার উদ্বৃত্ত পত্র দিচ্ছে, এই উদ্বৃত্ত পত্রের আরেকটা নাম হচ্ছে ভাইয়া, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তাহলে আমরা চলতি সম্পদ কোথায় দেখাই? চলতি সম্পদ আমরা কোথায় দেখাই ভাই? আয় বিবরণীতে দেখাই? আমরা কি চলতি সম্পদ মালিকানা সত্ত্ব বিবরণীতে দেখাই? আমরা কি চলতি সম্পদ নগদ প্রবাহ বিবরণীতে দেখাই? না। তাহলে কোথায় দেখাই? দেখাই হচ্ছে উদ্বৃত্ত পত্রের মানে আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীতে মেঘা, সিজান, কি রেজেক আলী, জ্যোতি, যারা বলছে এক্সাম আসছিল, এটা এক্সাম আসছিল কোন এক্সাম জ্যোতি? আফসানা জাহান, যারা যারা ক্লাস করতেছি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা এবার একটা প্রবাদ দেখবো, এই প্রবাদগুলো ইম্পর্টেন্ট অনেক, তোমরা এগুলো পড়বা। এখানে দেখো, এখানে বলছে এই স্টিচ ইন টাইম সেভস 9, তাই না? এই স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ এখানে বলছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে সময়ের কাজ সময় করতে হবে। এখন তোমার যে অ্যাডমিশন টাইম চলতেছে, এই সময়টা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। এই 3 থেকে 4 মাস সময় নির্ধারণ করে দিবে তোমার কেরিয়ারটা ইন ফিউচারে কেমন হবে। তার মানে অবশ্যই এই সময়টা যদি তুমি সঠিকভাবে ইফোর্ট দাও, তাহলে সময় তোমাকে অবশ্যই ভালো একটা কেরিয়ার উপহার দিবে। তোমার যে স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেটা অবশ্যই সময় তোমাকে দিবে। এই জন্য সময়ের মূল্যায়ন অবশ্যই ভালো করে করতে হবে। ঠিক আছে, তো দেখো এই যে সময়টা, এখন তুমি যে ইফোর্টটা দিবা, এই ইফোর্ট অনুসারে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে, যতটুকু পরিশ্রম করবে সে অনুসারে। বাট দেখো এখন ইফোর্ট না দিয়ে এই ইফোর্টটা যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পর এর থেকে আরো 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি সময় দাও, তারপরে কিন্তু তুমি ওরকম একটা রেজাল্ট পাবে না, ওরকম একটা আউটপুট পাবে না। এই জন্য এই প্রবাদটা দ্বারা বোঝাচ্ছে এমন যে তোমাকে অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই তুমি সাকসেস হবে। আর যদি সময়কে অবহেলা করো, এটা যদি ওই সময় না করো, অসময়ে করো, তাহলে কিন্তু তুমি এর থেকে 1000 গুণ বেশি পরিশ্রম করেও সে অনুসারে তুমি আউটপুট পাবে না, রেজাল্ট পাবে না। এই জন্য আমি যেটা বলবো, এখন তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, লাইফের টার্নিং পয়েন্ট। টার্গেট করো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তুমি সঠিকভাবে ইউজ করবে। দেখবা তুমি যে পরিশ্রম করতেছো, সময়ের যে সঠিক ব্যবহার করতেছো, অবশ্যই সময় তোমাকে কি করবে? উত্তম একটা প্রতিদান দিবে, তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিবে। এখন দেখো সময় হচ্ছে আমাদের অতীতকাল ছিল, বর্তমান সময় ভবিষ্যৎকাল। এখন অতীতকালে কি ছিল, তোমার কতটুকু ল্যাকিং ছিল, কতটুকু বেসিক ক্লিয়ার ছিল না, ডাজেন্ট ম্যাটার, সব ভুলে যাও। তোমার যেই কাজ সেটা হচ্ছে বর্তমান সময়কে সঠিকভাবে ব্যবহার করা। এখন তুমি বর্তমান সময়ে প্রতিদিন ক্লাস করো, প্রতিদিন যে প্রবলেম আছে ওটা সলভ করার ট্রাই করো। তোমার ধরো ব্রেন অনেক খারাপ, তোমার মনে হচ্ছে যে আমি অ্যাডমিশন টেস্টে কিছুই করতে পারবো না। ভাই, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার, তুমি এখন থেকে শুরু করো, আজকে থেকে শুরু করো। কে কি করলো এটা দেখার বিষয় না। দেখবা যে তুমি বর্তমান সময়কে সঠিকভাবে ইউজ করলে অবশ্যই ইন ফিউচারে তুমি ভালো একটা কিছু পাবে। এই জন্য বলবো যে সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করো। ঠিক আছে, প্রত্যেকেই হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করো, ইনশাল্লাহ দেখবা যে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। ঠিক আছে, তুমি হচ্ছে বেসিক ক্লিয়ার ছিল না, টাকা নাই, পয়সা নাই, এগুলো নিয়ে না ভেবে জাস্ট সময়টা ইউজ করো, সঠিকভাবে ইউজ করো, তাহলে হবে। ওকে, আর এই প্রবাদগুলো অবশ্যই তোমরা ট্রান্সলেশন জন্য পড়বা, এই প্রবাদ হুবহু আসে। ঠিক আছে, ওকে, ভবিষ্যৎ
ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। অনেকে আছে দেখবো যে বেশি ভাবে যে আমি চান্স পাবো কিনা, এত স্টুডেন্ট, আমার জিপিএ কম, আমি খারাপ স্টুডেন্ট, আমার দ্বারা হবে কিনা, সেগুলো কিচ্ছু হওয়ার দরকার নাই। তুমি জাস্ট পড়ো পড়ো পড়ো, ওকে, সঠিকভাবে প্রিপারেশন নাও, প্রবলেম থাকলে ভাইয়াদের সাথে আলোচনা করো, দ্যাটস ইট, এইটুকু, আর কিছুই লাগবে না। ওকে, এখন দেখো ফলাফল নিট আয় কখন হবে, একদম সিম্পল। দেখো নিট আয় আমরা জানি যে যখন বিক্রয় থেকে, অর্থাৎ যখন বিক্রয় থেকে, যখন বিক্রয়টা আমার যখন ব্যয় থেকে বেশি হবে, অর্থাৎ আয় যখন, এই আয় যখন ব্যয়ের চাইতে বেশি হবে, আয় যখন বেশি হবে কার চাইতে, ব্যয়ের চাইতে, তখন আমার কি হবে বলতো, নিট মুনাফা হবে। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে নিট মুনাফা, নিট আয়, যেমন নিট আয়, নিট মুনাফা, নিট প্রফিট, নিট আয়, নিট মুনাফা, নিট প্রফিট, অথবা বলতে পারি নিট রেভিনিউ। এই জন্য বিকল্প নামগুলো অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, আয়টা, এই আয়টা খরচের চেয়ে বেশি হবে, তাই না, আয়টা খরচের চেয়ে বেশি হবে। এমন তো লাগবেই। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকি তারা মনে করো 8টা এবং সর্বোচ্চ হচ্ছে 8:50 অথবা 9টার মধ্যে ডিনার করে ফেলি, ঠিক আছে। কিন্তু আজকে ক্লাস নিচ্ছি, এখনও খাইনি, তারপর হচ্ছে তোমার একটানা ক্লাস নিচ্ছি, তো এই জন্য মনে হচ্ছে যে অনেক বেশি টায়ার্ড, বাট কোনো ব্যাপার না, স্টুডেন্টের সামনে থাকলে এমনিতে এনার্জি চলে আসে, ঠিক আছে, ভালো লাগে। তারেক রহমান ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই। শিল্পী আক্তার চক্রবর্তী, সামিয়া, আমার ভাই বোনেরা যারা যারা ক্লাস করতেছো প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখতে চাই আমাদের জুনিয়র হিসাবে, ঠিক আছে। এটা হচ্ছে টার্গেট করো, এখন থেকে এটা টার্গেট করো। আর আমি যেটা বলি ভাই, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, আমি বলতেছি দিন শেষে পরীক্ষার হলে গিয়ে 100% আমার কথা মনে পড়বে। গত বছর এই কোশ্চেনগুলো সলভ করেছে ম্যারাথন ক্লাসে, আমি বলছি এটা 100% আসবে, ম্যারাথন ক্লাসে 100% আসবে, ওই কোশ্চেনটা আসছে, হুবহু আসছে। এমন কোশ্চেন বলা যায় যে ভাই এই কোশ্চেনগুলো আসবে, জাস্ট বেসিক ক্লিয়ার করো, এক্সারসাইজ করো, এবং যত এক্সারসাইজ করা লাগে আমরা করাবো, ঠিক আছে। এবং কোশ্চেন ব্যাংক, এটার কোনো বিকল্প নাই, জাস্ট কোশ্চেন ব্যাংক পড়ো, কোশ্চেন ব্যাংক পড়ো, কোশ্চেন ব্যাংক পড়ো, ওকে। তুমি যদি লাস্ট 5 বছরের কোশ্চেন দেখো, দেখবে যে ইংলিশ কোশ্চেন অনেক ইজি, হুবহু কোশ্চেন রিপিট হচ্ছে, একই প্যাটার্নের কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন, ইংলিশ কোশ্চেন প্রচুর ইজি, বাট তারপরে কেন 90% স্টুডেন্ট ফেল করে? কারণ দেখো তুমি ইজি টপিক, রাইট ফর্ম অফ ভার্ব বাদ দিয়ে তুমি পড়তেছো ড্যাংলিং মডিফায়ার, তুমি পড়তেছো আরো কঠিন টপিক, ঠিক আছে। এখন যেটা আসতেছে, যেটা থেকে কোশ্চেন, ওটা যদি স্কিপ করো তাহলে কি হবে? আমি বলতেছি না ড্যাংলিং মডিফায়ার পড়ো না বা আরো কঠিন কঠিন টপিক পড়ো না, সব পড়তে হবে, কিন্তু যেটা থেকে কোশ্চেন আসে ওইটা খুব ভালো করে পড়তে হবে না? ওইটা কি যদি অবহেলা করো তাহলে হবে? হবে না। এই জন্য এটা বলি কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, তাহলে হবে। ওকে, হ্যাঁ ভাইয়া ফরহাদ, তোমার নামটা বললো, হ্যাঁ, তাহলে হচ্ছে ঝামেলা হবে না। তাহলে দেখো এখানে আয় খরচের চেয়ে বেশি, এখন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো তুমি দেখবা না, একটু ভালো করে পড়ে তারপর আনসার করবা। পরীক্ষার হলে তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। এখন পরের কোশ্চেনটা দেখো, এখন এই কোশ্চেনটা কত বড়, গ্রামের ভাষায় বললাম যে কত বড় না। একটা বিষয় কি জানো, আঞ্চলিক ভাষাগুলো শুনলে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে। যেমন হচ্ছে বিশেষ করে তোমাদের বরিশালে, এই বরিশালে কেউ আছো? এই বরিশাল, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে কি চিটাগং, চট্টগ্রাম, এগুলো অনেক ভালো লাগে। আমি তো আবার আঞ্চলিক ভাষা এগুলো পারি না, কিন্তু মাঝে মাঝে একটা বললে অনেক ভালো লাগে। তো দেখো এই কোশ্চেনটা অনেক বড়, কতগুলো লাইন, তাই না? তারপর অনেক কম সময়ে আমরা আনসার করতে পারবো। বলছে কোনটা সত্য নয়। ওকে, এখন দেখো এটা নির্দিষ্ট সময়ের মধ্যে, হ্যাঁ এটা ঠিক আছে। পরেরটা দেখো উদ্বৃত্তপত্র, উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট সময়ের, এই যে ভাই নির্দিষ্ট সময়ের মধ্যকার সম্পদ দেয়, মালিকানা সত্ত্বের প্রতিবেদন দেয়, এটা কি সত্যি? না, সত্যি না। তাহলে এটা কি হবে? অনামিকা শীল বলছে ভাইয়া আমি বরিশালের। ও গ্রেট, ও অনেকে আছে তো ভাই, আপনার বাড়ি কোথায়? ও আমার হচ্ছে জাজিরা, চিনো? জাজিরা অনেকে চিনবা। সো বরিশাল যারা আছে, অধরা আছে, সুমাইয়া, বর্ষা, ও গ্রেট, পিরোজপুর, জান্নাতুল মিম, সাইম, অবশ্যই করাবো ভাই, কোনো প্রবলেম নাই, অবশ্যই করাবো ভাই। র্যাস বইটা কি শুধু অ্যাকাউন্টিং এর? হ্যাঁ অ্যাকাউন্টিং এর, আমরা একটা না কিছুক্ষণ পড়ি, তারপর তোমাদের সাথে গল্প করা হবে, হ্যাঁ। তা না হলে হচ্ছে পড়ার মাঝখানে ব্রেক হলে কেমন জানি লাগে। ওকে, তারপরে বলবো আমরা ধুমসে কিছুক্ষণ পড়াশোনা করি, হ্যাঁ। তার মানে একটা ঋণ কি বলছো? না, এটা কি কিসের জন্য?
ওকে, তো দেখো এখানে বলছে নির্দিষ্ট সময়ের মধ্যকার সম্পদ দায় মালিকানা সত্ত্বের প্রতিবেদন দেয়। এখন নির্দিষ্ট সময়ের মধ্যকার, এটাকে আমরা পড়ছিলাম, এই সময়ের মধ্যকার ছিল তিনটা, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা হচ্ছে নির্দিষ্ট সময়ের। আর হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য বলতো? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য বলতো? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ওকে, তার মানে এটা ছিল নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ওকে, তার না বলবো শেষে, হ্যাঁ, পড়াশোনাটা কমপ্লিট করে। বাকি যা দেখো সবগুলোই রাইট। এই যে নির্দিষ্ট সময়ের আয় ব্যয় এগুলো সবগুলোই রাইট। তার মানে এটা যেহেতু রং আছে আর কোশ্চেনটাই বলছে নিচের কোন উক্তিটি সত্য নয়, তাহলে আমাদের খ নম্বরটা সত্য নয়, এটাই হবে কারেক্ট আনসার। এটাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে? এটাই হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? এই ঝগড়া করো না। তারপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, অনুপার্জিত আয় কি নির্দেশ করে? এখন দেখো অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয়টা হচ্ছে কি দায়। এখন এই কোশ্চেনটা তোমাদের সময় আসতে পারে অনর্জিত আয়, তারপর তোমাদের সময় আসতে পারে অগ্রিম আয়, তারপরে কি আসতে পারে? অনর্জিত অথবা অগ্রিম আয়। তার মানে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে অগ্রিম আয় এটা কি বলতো? দায়। কারণ হচ্ছে সেবা না দিয়ে তুমি টাকা নিয়ে আসছো, যেহেতু তুমি টাকা নিয়ে আসছো অবশ্যই তোমাকে কি করতে হবে? সেবা দিতে হবে। তোমাদের পছন্দের নায়ক, অনেকের পছন্দের নায়ক ধরো শাহরুখ খান, বলিউড স্টার, ঠিক আছে, সে যদি কোনো মুভি করে সেখানে কিন্তু সে অবশ্যই কি করবে বলতো? সে আগে টাকা নিয়ে আসবে। সে আগে কি করবে? অ্যাডভান্স টাকা নিয়ে আসবে। এখন সে কাজ করে নাই, সে সার্ভিস দেয় নাই, বাট টাকা যেহেতু নিয়ে আসছে তার মানে সে কি দায়বদ্ধ না? যার কাছ থেকে টাকা আনছে, ডিরেক্টরের কাছ থেকে, এখন সে কি করতে হবে? তার অবশ্যই ডিরেক্টরের মুভির কাজ কমপ্লিট করে দিতে হবে, তাই না? সো যেহেতু অগ্রিম নিয়ে আসছে, অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা অনর্জিত আয়, এটা ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটিস। সো ইউ হ্যাভ টু রিয়ালাইজ দ্যাট। ওকে, সেটা অনেকে আমরা ভুল করি এবং তোমরা জানো যে এটা থেকে কোশ্চেন আসে অনেক সময় যে অনুপার্জিত আয় এটা সমন্বয় দেখলে কি হবে? তার মানে এটা হচ্ছে একটা দায়। কি দায়? চলতি দায়। কি দায়? চলতি দায়। কি দায়? চলতি দায়। ক্লিয়ার? এটা হচ্ছে একটা চলতি দায়। এটা হচ্ছে একটা চলতি দায়। ওকে, সো এই শনিবার থেকে হচ্ছে অফলাইনে পড়াবো ফার্স্ট। এই বছর এখনো পড়ানো শুরু করি নাই। সো শনিবার থেকে যারা ঢাকায় আছে তাদের সাথে সরাসরি দেখা হবে। আদনান সামিদ, এটা হচ্ছে দেখি শেষে বলবো, হ্যাঁ, তোমরা খুঁজতে থাকো দেখি কোথায় আছে। তারপর দেখো নিচের কোনটি অলিক সম্পত্তি। এখন আমরা অলিক সম্পত্তি পড়ছিলাম, কিভাবে পড়ছিলাম? যে অলিক সম্পদ, বিকল্প নামগুলো একটু মনে রাখবা। অলিক সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ। বিকল্প নাম অলিক, মিথ্যা, কাল্পনিক, ভুয়া। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটাই হচ্ছে ভুয়া সম্পদ। এখন আমরা দেখব এই যে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, অগ্রিম ভাড়া, এই যে এইগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, আর অগ্রিম ভাড়া এটা হচ্ছে চলতি সম্পদ, ঠিক আছে? তাহলে দেখো শেয়ার অবহার, এই শেয়ার অবহার, এটার আরেকটা নাম হচ্ছে ভাট্টা। শেয়ার অবহার অথবা শেয়ার ভাট্টা অথবা ঋণপত্রের ভাট্টা, এটা কি বলতো? এটা হচ্ছে একটা অলিক সম্পদ বা মিথ্যা সম্পদ। এগুলো আমরা আগেই ক্লিয়ার করছি। দেখো যেগুলো পড়তেছি আমরা এই বেসিকগুলো ক্লিয়ার করে আসছি। ওকে, এই বেসিকগুলো আমরা ক্লিয়ার করে আসছি। খুবই টাফ হচ্ছে ক্লাস নেওয়া। তাহলে এটা হচ্ছে কি তোমার অলিক সম্পদ। এই দুইটা থেকে কোশ্চেন আসে, অলিক সম্পদ আর মিথ্যা সম্পদ। ক্লিয়ার? তোমরা নিজেরাই পারবা। তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটা, নিচের নিম্নের কোনটি সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচিত হবে? এখন তরল সম্পদ জিনিসটা কি আমরা একটু জানবো। এই তরল সম্পদ জিনিসটা কি এটা আমরা একটু জানবো। তরল সম্পদ জিনিসটা কি এটা আমরা একটু জানবো। হ্যাঁ, এই তরল সম্পদটা হচ্ছে, সাগর বলছে আমরা মিস করো আপনার অফলাইন ক্লাস। আরে ভাই চান্স পাও তখন আসলে এমনিতে দেখা হবে, তাই না? তো দেখো এখানে হচ্ছে তরল সম্পদ। মনে করো যে সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। এখন এখানে দেখো আমরা জানি যে দুইটা জিনিস, একটা হচ্ছে মজুদ পণ্য, একটা হচ্ছে মজুদ পণ্য, আরেকটা হচ্ছে ভাইয়া অগ্রিম ব্যয় বা খরচ। এই দুইটাকে আমরা তরল সম্পদ হিসাবে বিবেচনা করি না।
তাই না? এই দুইটাকে আমরা তরল সম্পদ হিসাবে দেখাই না। কারণ হচ্ছে কি জানো তো, এই দুইটা সম্পদকে নগদ টাকা রূপান্তর করতে অনেক সময় লাগে, এই জন্য এই দুইটাকে আমরা কি করি না, তরল সম্পদ হিসাবে বিবেচনা করি না। ক্লিয়ার? তরল সম্পদ হিসাবে বিবেচনা করি না। এখন দেখো অপশনে দুইটাই আছে, মজুদ পণ্য আছে, অগ্রিম কর আছে। এখন দুইটা যদি থাকে তাহলে তোমাকে কম্পেয়ার করে বের করতে হবে যে হুইচ ওয়ান উইল বি ক্লোজ আনসার, অর্থাৎ কোনটা ক্লোজ আনসার। অ্যাডমিশন টাইমে এমন অনেক কোশ্চেন পাবে, দেখবা দুইটা অপশন দেওয়া আছে, দুইটা অপশন এমন হবে কারেক্ট, তখন তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা ক্লোজ। ঠিক আছে? তাহলে ক্লোজ হচ্ছে এখানে মজুদ পণ্যটা একটু সময় বেশি লাগে নগদ টাকা রূপান্তর করতে, তাহলে মজুদ পণ্য এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। সর্বাধিক সরি এখানে বলছে নিম্নের কোনটি সর্বাধিক তরল সম্পদ হিসেবে বিবেচিত হবে, না বলে নাই, তাহলে কোনটা হবে? তাহলে হবে ভাইয়া, যেহেতু হচ্ছে এখানে নগদ নাই, তাহলে হবে কি ব্যাংক উদ্বৃত্ত, তাহলে কোনটা হবে? ব্যাংক উদ্বৃত্ত। যদি বলতো যে হচ্ছে কোনটা তরল সম্পদ না, তাহলে তো মজুদ পণ্য। আমি খেয়াল করে নেই কোশ্চেনটা। এবার একটু দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে অনেকেই ঘ নাম্বার আনসার করতেছে, ব্যাংক উদ্বৃত্ত, তারা কারেক্ট, বাট যারা হচ্ছে এ নাম্বার আনসার করতেছে অল আর রং। ঠিক আছে? এখন একটু দেখাই, দেখো তরল সম্পদ এই যেগুলা, নগদ এটা সবচেয়ে ভালো তরল সম্পদ, তারপরে কি ব্যাংক, তারপরে কি বলতো, তারপরে হচ্ছে প্রাপ্য অথবা দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব বা দেনাদার এটা, তারপরে ধরো অগ্রিম খরচ, তারপরে সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচ, অগ্রিম ব্যয় বা খরচ, তারপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই সিকোয়েন্স অনুসারে আমরা কি করি, তরল সম্পদ দেখাই। এখন দেখো একটা কোশ্চেন আসবে এখানে, কিভাবে যে এগুলো কি বলতো চলতি সম্পদ না? হ্যাঁ, কোশ্চেনটা আসবে এভাবে যে আর্থিক অবস্থার বিবরণীতে, ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ দেখানো হয় কি অনুসারে? ঠিক আছে? তাহলে এটা দেখো এখানে চলতি সম্পদ আমরা দেখাচ্ছি কিসের অনুসারে? তারল্য অনুসারে। কারণ সবচেয়ে ভালো তরল সম্পদ হচ্ছে নগদ, কারণ এটা একদম নগদে আছে। তারপর দেখো ব্যাংক, কারণ বর্তমানে ব্যাংকের টাকা নগদ টাকা সেম মনে করা হয়, ভাই তোমার কাছে এটিএম কার্ড আছে, তুমি যে কোনো সময় টাকা উঠাতে পারবা। তারপর দেখো প্রাপ্য হিসাবে দেনাদার। তার মানে কোশ্চেনটা যদি আসে, যদি কোশ্চেনটা আসে যে হচ্ছে ভাইয়া আর্থিক অবস্থার বিরুদ্ধে চলতি সম্পদ দেখানো হয় কিসের কি অনুসারে, তাহলে হবে তারল্য অনুসারে। ক্লিয়ার? তারল্য অনুসারে। ওকে, আরেকবার বলতেছি, যে সম্পদ যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। তো নগদ এটা তো পুরো তরল, তারপরে হচ্ছে ব্যাংক, তারপর প্রাপ্য হিসাবে দেনাদার, তারপরে অগ্রিম ব্যয়, তারপরে সমাপনী মজুদ পণ্য। ওকে, তারপরে সমাপনী মজুদ পণ্য। দেখো একটু আমার অনেক টাফ হচ্ছে ক্লাস নেওয়াটা, কারণ হচ্ছে তারপর আমি কমপ্লিট করবো শেষ পর্যন্ত, এই জন্য যদি একটু বুঝতে প্রবলেম হয় এটুকু ভাইয়ের জন্য একটু স্যাক্রিফাইস করো। হ্যাঁ, একটা না সারাদিন হাঁটতেছি তো, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, সেটা একটু স্যাক্রিফাইস করো। হ্যাঁ, ওকে। বিলম্বিত বিজ্ঞাপন, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে তোমাদের একটা বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে তোমার একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, দেনাদার হচ্ছে তারপরে, বা এখানে তোমার হচ্ছে বের করতে হবে, কি বের করতে হবে, যে কোনটা থেকে কোনটা ক্লোজ। এটা যদি না থাকে এটা নিবা, এটা যদি না থাকে এটা নিবা। এখন দেনাদার কিভাবে নিবা? এই দেনাদার আর ব্যাংক দুইটার মধ্যে কম্পেয়ার করলে কোনটাকে নগদ টাকায় আগে রূপান্তর করা যায়? অবভিয়াসলি ব্যাংক, তাহলে ব্যাংকে কারেক্ট আনসার হিসাবে নিতে হবে। এখন ব্যাংক যদি না থাকতো সেক্ষেত্রে দেনাদার দিতে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে দেনাদার দিলে হতো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা আমরা মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় যখন পড়াবো তখন হচ্ছে ক্লিয়ার করে দিব। ওকে, তারপর দেখো 11 নাম্বারটা, এখানে বলছে নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? তার মানে এই নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? নগদ প্রবাহ বিবরণী আমরা কেন তৈরি করি? জাস্ট হচ্ছে নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য। তার মানে নগদ প্রবাহ বিবরণীটা আমরা তৈরি করি নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য। সো ড্যাশন কিং রাকিব, আমার সাথে নামের মিল আছে, সো গ্রেট। ফার্স্ট টাইম আমার স্টুডেন্টও দেখলাম যে সেম নাম আছে আমার নামে। ওকে, সমাপনী মজুদ পণ্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি চলতি সম্পদ। হ্যাঁ, বিক্রয়যোগ্য সিকিউরিটি এটা হচ্ছে একটা তোমার বলা চলে যে এক প্রকারের ছোট টাইপ, মানে স্বল্প মেয়াদী একটা বিনিয়োগ, বাট এটাকে চলতি সম্পদ হিসাবেও দেখাতে পারবা। ঠিক আছে স্বপ্নের রাজকুমারী, আমরা একটু দ্রুত যাই কারণ কোশ্চেনগুলো একটু মানে তোমার সহজ হচ্ছে মনে হচ্ছে, এবং আমরা তাহলে কিছু বেশি কোশ্চেন এক্সারসাইজ করতে পারবো। ওকে, তাহলে একটু আমরা দ্রুত যাই, যেহেতু হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ম্যাথ সলভ করব। আর লেকচার শিটে অবশ্যই আমার একটু দেখতে হবে, দেখে হচ্ছে তোমাদের জানাচ্ছি, সমস্যা নেই।
সব যেখানে প্রবলেম আছে লেকচার শিটে আমি নিজে সলভ করে দেবো, হ্যাঁ নিজে সলভ করে দেবো। ওকে ওকে, পরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে নিচের কোনটি চলতি দায় নয়। নয়টা ভালো করে খেয়াল করবে। এখন চলতি দায় না, প্রদায় মজুরি একটা চলতি দায়, স্বল্পমেয়াদী ঋণ একটা চলতি দায়, প্রদায় কর একটা চলতি দায়, বিবিধ পাওনাদার এটা একটা চলতি দায়। কিন্তু ভাইয়া এই যে দেখো প্রদায় বন, এটাও অনেকে মনে করতে পারো যে এটাও চলতি দায়, কিন্তু এই প্রদায় বনটা এটার আরেকটা নাম হচ্ছে ঋণপত্র, এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া ঋণপত্র। আর ঋণপত্রটা অবশ্যই তোমার কি হবে, অবশ্যই একটা দীর্ঘমেয়াদী দায় হবে। ওকে আটকে গেছে, আমরা ঠিক করে দিব এখনই। তোমাদের কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। ভাই হায় হায়, এত যদি হচ্ছে অধৈর্য হয়ে যাও তাহলে কি হবে? সো তোমাদেরও ক্ষুধা লাগে, ক্যামেরার ব্যাটারিরও ক্ষুধা লাগে, ঠিক আছে? মাঝে মাঝে হচ্ছে তারও পানি খাইতে মন চায় আমার মতো, এই জন্য চলে যায়। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা প্রদায় বন্ড মানে হচ্ছে ঋণপত্র, আর ঋণপত্রটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা দেখো, এটা বলছে এখানে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়। আমরা জানি আর্থিক অবস্থা জানা যায় কোনটা থেকে? উদ্ধৃত পত্র থেকে। আর্থিক অবস্থা জানা যায় কোনটা থেকে? উদ্ধৃত পত্র থেকে। ওকে, এই শোনো, কিছু কমেন্ট আছে দেখো, এখন মন খারাপ হতে পারে, আমি যদি হচ্ছে ক্লাসে গালি দেই আমার মনটা অনেক খারাপ হবে। বাট দেখো এমন কিছু কমেন্ট আছে যেগুলো করলে মানে নিজের কাছেই মনে হয় খারাপ লাগে ব্যাপারটা। সো বুঝতে পারছো যে কমেন্টটা করছো, এই টাইপের কোশ্চেন করো, মানে কমেন্ট করো না। আমরা যখন কথা বলবো, তোমার যখন মন চায় যে হ্যাঁ আমি এখন ফান করব, তখন সময় দিব, তুমি তখন করো, ডাজেন্ট ম্যাটার। বাট হচ্ছে এমন কিছু কমেন্ট করো না যেটা নিজের জন্য লজ্জাজনক। ওকে, সো আমরা পড়তেছি, একটু কমপ্লিট করি। হ্যাঁ, তার মানে আর্থিক অবস্থা জানা যায় উদ্ধৃত পত্র থেকে। এই কোশ্চেনটা অনেক কঠিন অনেকের কাছে মনে হয়, সেটা আমরা একটু ভালো করে ক্লিয়ার করব তারপর। ওকে, এখানে দেখো এই কোশ্চেনটা অনেক টাফ মনে হতে পারে অনেকের কাছে, এই জন্য ভালো করে আমরা সলভ করব। একটি মোটর গাড়ি ৮,০০০ টাকা কেনা হয়েছে, যার মধ্যে ৩৬ টাকার পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য ৮,০০০ টাকা মোটর গাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে লাভ ক্ষতি হিসাবে বা উদ্ধৃত পত্রে মানে কি আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রভাব কি পড়বে? খুব সিম্পল এবং ভালো করে একটু চেষ্টা করো। সেটা হচ্ছে এই মোটর গাড়িটা, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এটা কি বলতো? একটা মূলধন জাতীয় ব্যয়। এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, খেয়াল করো ভালো করে। আর পেট্রোল খরচ এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার? এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, এখন দেখো ভালো করে, এই যে পেট্রোল খরচ আছে ৮,০০০ টাকা কেনা হয়েছে, এটার মধ্যে ৩৬ টাকার পেট্রোল খরচ আছে মোটর গাড়ির মধ্যে। এখন দেখো এটা ছিল মুনাফা জাতীয় ব্যয়, এই ব্যয়টাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করছে। তার মানে এখানে ধরো ৭,৯৬৪ টাকা ছিল মোটর গাড়ি, নতুন করে এই পেট্রোল খরচকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করছে। তারপর হয়েছে কত? ৮,০০০ টাকা। কত হইল? ৮,০০০। এখন দেখো এখানে ছিল ৭,৯৬৪ টাকা সম্পদ, বাট এই ৩৬ টাকা এটার মধ্যে অন্তর্ভুক্ত করছে। তার মানে আমার এখানে কি সম্পদ বেড়ে গেছে? এখানে স্থায়ী সম্পদ কি করছে? বৃদ্ধি পাইছে। তার মানে উদ্ধৃত পত্র আমার স্থায়ী সম্পদ বৃদ্ধি পাইছে। আর এই ৩৬ টাকা ছিল আমার খরচ। কি ছিল? এই ৩৬ টাকা খরচ বা ব্যয় ছিল। এই ব্যয়টা যেহেতু এটার মধ্যে অন্তর্ভুক্ত করে দিছে, তার মানে ব্যয় কমে গেছে। এখানে ব্যয় কি করছে? ব্যয় কমে গেছে। এখন ব্যয় যদি কমে যায় তাহলে আমার কি করবে? লাভ বেড়ে যাবে। ব্যয় যত কম, যত বেশি খরচ কম, খরচ যত কম হবে আমার লাভ তত বেড়ে যাবে। তার মানে আমার লাভ এখানে বাড়ছে কত? ৩৬ টাকা, এবং স্থায়ী সম্পদ বাড়ছে কত? ৩৬ টাকা। ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে ৩৬ টাকা। ঠিক আছে, আবার একটু বলি, সেটা হচ্ছে এই মুনাফাজাত ব্যয়কে আমার মোটর গাড়ির মধ্যে অন্তর্ভুক্ত করছে। তার মানে মোটর গাড়ির মধ্যে যেটা অন্তর্ভুক্ত করছে, আমার কি হয়েছে ভাই? আমার হচ্ছে এখানে স্থায়ী সম্পদ বৃদ্ধি পাইছে, আর এই খরচটা কমে গেছে। খরচ যদি কমে যায়, ব্যয় যদি কমে যায়, তাহলে আমার কি হবে? আমার লাভ বেড়ে যাবে, কারণ ব্যয়ের সাথে মুনাফার কি একটা বিপরীত সম্পর্ক। ঠিক আছে,
সুফিয়ান ভাই বুঝতে পারছেন, এটার সাথে একটা কি বিপরীত সম্পর্ক, তার মানে এই 36 টাকা এটার মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছে। এখানে ছিল 7,964 টাকা, 36 টাকা এটার মধ্যে অন্তর্ভুক্ত করছে, তার মানে 8,000 টাকা। তার মানে কি স্থায়ী সম্পদ বেড়ে গেল, হ্যাঁ বাড়ছে 36 টাকা। আর এই যে খরচটা ছিল এটা এখন জিরো হয়ে গেল না, এই যে পেট্রোল খরচ ছিল এটা জিরো হয়ে গেল না। তার মানে খরচ যদি কম থাকে, ব্যয় যদি কম থাকে, তাহলে ব্যয়ের সাথে মুনাফার কি একটা পজিটিভ সম্পর্ক, ব্যয় যত কম মুনাফা তত বেশি, তাহলে লাভ বাড়ছে 36 টাকা। আশা করি প্রত্যেকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আর বেশি কিছু কোশ্চেন সলভ করব না, কারণ একই টাইপের কোশ্চেন তোমরা নিজেরাই পারবে। এবং হচ্ছে আমি তোমাদের অবশ্যই এখন শীটে দেখা দিব। হ্যাঁ, নিম্নের কোনটি অলিক সম্পদ? প্রত্যেকে জানি এখানে প্রাথমিক খরচ এটা হচ্ছে অলিক সম্পদ, প্রাথমিক খরচটা হচ্ছে অলিক সম্পদ, প্রাথমিক খরচ হচ্ছে অলিক সম্পদ। ক্লিয়ার? তারপর আমরা যদি দেখি পরের কোশ্চেনটা, এটা তোমরা একটু আনসার করার চেষ্টা করো, এটা একটু আনসার করার চেষ্টা করো, আমি তোমাদের শীটে হচ্ছে দেখাই দিতেছি। সো হিসাব বিজ্ঞান, এটি ট্রান্সফার করো দ্রুত। এটা লেকচার 8-এ আছে, ঠিক আছে? লেকচার 8 তোমরা হয়তো 70 পেজে গেলে এটা পাবে, তবে এখানে আরো টপিক আছে তো একসাথে, সেটা পাবে হচ্ছে তোমরা 74 ঠিক আছে? এই পেজটাই পাবে। এখানে ডিটেলস অনেক লেখা আছে, বাট এতগুলো লাগবে না, আমরা যে বেসিক ক্লিয়ার করছি এখান থেকে প্র্যাকটিস করলে এখন তুমি পারবে। ওকে, এখানে সুন্দর করে দেওয়া আছে এই যে যা যা পড়ালাম। এই বছর দেখো যে কোশ্চেনটা আসছে এখান থেকে, যে নিচের কোন বর্ণনাটি স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা। এখন দেখো কত বেসিক থেকে কোশ্চেন আসে, একটু খেয়াল করে দেখো যে কি পরিমাণ বেসিক থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়। ওকে, স্থায়ী সম্পদের তোমার হচ্ছে তারা জানতে চাইছে যে স্থায়ী সম্পদের ব্যাখ্যাটা। এখন স্থায়ী সম্পদ কোনগুলা? যেগুলো আমরা কি করি বলতো, স্থায়ী সম্পদ যেগুলো আমরা মূলত ব্যবহার উদ্দেশ্য ক্রয় করি, তাই না? ব্যবহার উদ্দেশ্য ক্রয় করি সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। এখন যেটা আমরা বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় না করি, বিক্রয়ের উদ্দেশ্য করলে সেটা হচ্ছে পণ্য, আর যদি আমরা ব্যবহার উদ্দেশ্য যেটা ক্রয় করি সেটা হচ্ছে আমার কি স্থায়ী সম্পদ, ঠিক আছে? কারণ এটা আমি অনেকদিন ব্যবহার করব। ওকে, সো এটা হচ্ছে লেকচার নাম্বার 8, আমি একটু লিখে দিচ্ছি, পেজ নাম্বার 74, পেজ নাম্বার 74। হ্যাঁ, পেজ নাম্বার 74, লেকচার 8। ওকে, বললাম, তারপরে হচ্ছে আমরা লিখে দিলাম। ওকে, বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে সবাই আনসার করছে সি নাম্বার। এটা হচ্ছে একটি সত্তার একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখায়। এখন এই ফলাফল বলতে বোঝাচ্ছে এখানে তোমার আমরা আয় এবং ক্ষতিগুলা দেখি, আয় ব্যয় এবং ক্ষতিগুলো আমরা কতটুকু লাভ হলো নাকি লোকসান হলো এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? যারা গ নাম্বার আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাতে হচ্ছে আনসার করতে পারি পরীক্ষার হলে গিয়ে। এটা দেখো, এটা কি বলছে, পরবর্তী বছরের মুনাফা, তারপরে এগুলো খুবই সহজ, এটা পারবো। অগ্রিম প্রদত্ত একটা খরচ, তারপরে দেখো একটি কোম্পানির লাভ ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা, ওই যেটা পড়ালাম সেটাই, যে হচ্ছে এই যে এটা হবে যে অ্যাক্রুয়াল পদ্ধতি করা হয়, অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে এটা, আর বাকি সবগুলাই ভুল বা সম্পূর্ণ মিথ্যা আছে বা সত্য আছে, সেগুলো দেখলেই তোমরা পারবে। এবং আমরা তো তোমাদের এক্সারসাইজ ক্লাস আরো দিব। এই যে দেখো কোশ্চেনটা আছে, চলতি সম্পদ লিপিবদ্ধ করা কিসের ভিত্তিতে? আমরা যেটা পড়ালাম যে চলতি সম্পদ লিপিবদ্ধ করা হয় হচ্ছে ভাইয়া তারল্যের ভিত্তিতে, তাই না? আমরা ব্যাখ্যা সহ দেখালাম, সেই কোশ্চেনটা এখানে আছে। তারপরে দেখো কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এখন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় যে কোনো সময়কালের জন্য যা উপযুক্ত বলে বিবেচিত করা হয়। এখন যে কোনো সময় একটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখ অথবা সময় বিন্দুতে তুমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবা। বাকি যে তিনটা ছিল যে নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী বা হচ্ছে
মালিকানা সত্ত্ব বিবরণী, এই তিনটা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 9 মাস যে কোনো সময় তৈরি করতে পারবে আশা করি, ঠিক আছে। তারপর দেখো সুনাম একটা অস্পর্শনীয় সম্পদ আমরা জানি, প্যাটেন্টও একটা অস্পর্শনীয় সম্পদ। ওকে, সো একটি কয়লা খনি, এটা তোমরা জানো ক্ষয়িষ্ণু সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, এটা হচ্ছে নিঃশেষকরণ হয়, অবশ্যই ধার্যকরণ না। ব্র্যান্ড নেম এটা হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পদ, প্রত্যেকে জানি আমরা, খুবই ইজি এগুলা। তারপর উদ্বৃত্ত পত্র দেখানো হয় না কোনটা, আমরা জানি যে সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদগুলা, হ্যাঁ সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদগুলা উদ্বৃত্ত পত্র দেখানো হয় না, ঠিক আছে। তারপরে কোনটি অস্পর্শনীয় সম্পদের উদাহরণ? নর্মাল, প্যাটেন্ট, সুনাম, গ্রন্থসত্র, ট্রেডমার্ক, সবগুলো, তাই না? এইগুলো হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদের উদাহরণ। ওকে, এখানে বলছে মালিকানা সত্ত্ব কত টাকা, তার মানে তোমার এখানে যেটা করতে হবে, যা সম্পদ থেকে দায়গুলো বাদ দিতে হবে, হ্যাঁ সম্পদ থেকে নর্মাল দায়গুলো বাদ দিয়ে দিবা। ওকে, তাহলে তোমরা পেয়ে যাবে রেজাল্ট। অস্পর্শনীয় সম্পদ যেটা আমরা পড়লাম সেটাই, আমি অলরেডি হচ্ছে তোমাদের পিডিএফটা আপলোড করে দিয়েছি, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আনসার সহ, সেখান থেকে দেখলে আশা করি পেয়ে যাবা তোমরা, ঠিক আছে, নিজেরাই প্র্যাকটিস করতে পারবা। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। এতদিন তো অনেক সহজ সহজ টপিক পড়ালাম, জাস্ট খেলা শুরু হবে নেক্সট ক্লাস থেকে, আমরা পণ্যের ক্রয় বিক্রয় সব পড়াবো। তারপর সবচেয়ে কঠিন টপিক, ঝামেলাপূর্ণ টপিক, ব্যাংক সমন্বয় পড়াবো। তারপর পড়াবো সমন্বয় ব্যাখ্যা, এটাও আরেকটা ঝামেলাপূর্ণ টপিক, খুবই ইম্পর্টেন্ট। 2টা কোশ্চেন আসছে 23-24 সেশনে, আমরা ভাগা ভাগা টপিকগুলা সহজ ভাষায় শিখবো। আশা করি ওই ক্লাসগুলো করলে তোমার কাছে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা টার্ম অনেক ইজি মনে হবে এই চ্যাপ্টারগুলোর মতোই, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ক্লাস এবং এই ক্লাস, 2টা ক্লাস আমাদের খুবই ইজি ছিল টপিকগুলা, বাট ইজি ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই অ্যাডমিশন টাইমে সব পড়তে হবে, তবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা বেশি গুরুত্ব দিব এবং দেখাই দিব, ঠিক আছে। আমরা তাহলে আজকে এখানে কমপ্লিট করব। সবাই পড়াশোনা করি এবং দিন শেষে মাথায় রাখবা, আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমার পরীক্ষা আমি দিব, এই জন্য আমার নিজেকে পড়তে হবে, ঠিক আছে। আমি হচ্ছে 1 মিনিট সময় নষ্ট করব না, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, যদি তোমার প্রস্তুতিটা গুছানো হয়, যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে, তাহলে আল্লাহ তোমাকে কখনোই নিরাশ করবে না, ঠিক আছে। আল্লাহ পরিশ্রমকারীকে কখনো আল্লাহ তাআলা নিরাশ করে না, এটা মনে রাখবা। তুমি যদি মন থেকে চাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, অবশ্যই তুমি চান্স পাবে, ঠিক আছে। সো জাস্ট এটা করো। আর হচ্ছে সবাই যার যেই ধর্মের প্রার্থনা আছে অবশ্যই প্রার্থনা করব। যারা মুসলিম ধর্মের আছি মাস্ট নামাজ পড়বো, প্রতিদিন নামাজ পড়বো, ঠিক আছে, 5 টাইমস নামাজ পড়বো। তাহলে হচ্ছে অনেক বেশি তোমার পড়াশোনায় মনোযোগ বসবে, ভালো লাগবে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, ঘুম ধ্যান ভাইয়া। শিল্পী চক্রবর্তী, আমার থেকে দেখি তোমার টেনশন বেশি। তারপর আজকে ক্লাসটা আমার জন্য একটু টাফ হয়েছে নেওয়া, খুবই গলা শুকিয়ে আসছিল এবং দাঁড়িয়ে থাকতে কি বলবো, হাত পা ব্যথা হয়ে গেছে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ ভাই। ওকে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর চেষ্টা করো, প্র্যাকটিস করো, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করো, হ্যাঁ। আর পড়াশোনায় আমরা কনসিস্টেন্সি রাখবো, ব্রেক করবো না কোনোভাবেই, তাহলে হবে। ওকে, সো আমাদের অনেকে নতুন ফেস দেখতে পাচ্ছি, আমরা একটু দেখি। আর তাদেরকে আমি কখনোই বলি নাই, মেঘা আছে আমাদের সাথে, অধরা, এরা রেগুলার ক্লাস করে। সাকিন আহমেদ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ সাকিন। তারপরে হচ্ছে সুমাইয়া কবির, মাইশা, সমজানা, এদের নতুন দেখতেছি। শ্রাবন্তী আক্তার, তারপরে মামু কই থেকে আসলো। জ্যোতি আছে, গত বছর আমাদের জ্যোতি ছিল, জ্যোতি রাজবংশী। ফরহাদ ছিল, তাই। নাফিসা, মিস্টার জাহান, অপু হচ্ছে রেগুলার স্টুডেন্ট। সাকিবুল ইসলাম, আগে আপনি দেখে আমি ঘুমাইতেছি, কেন ভাই? এই ঘুমকে আমার দরকার না তোমার, হ্যাঁ। রেস্টিন ভাইয়া, সিজান জি ভাইয়া। ওকে, সুমাইয়া কবির, মাইশা ভাইয়া, আমি নতুন না। ও গ্রেট। এই যে সিজন নাম বলে ফেলছি, সো নাম বলা ডাজেন্ট ম্যাটার। তোমাদের কোশ্চেন থাকলে আমি নিব, সমস্যা নাই। তবে আজকে এই পর্যন্তই থাকো, জাস্ট এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে গল্প করবো, পড়াশোনা করবো, হ্যাঁ। ওকে, তাহলে সবাই ভালো থাকি, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, তামিম মোল্লা, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ।
তামিম বলবে যে ভাই আমার নাম পড়েন না, আপনারে মারবো। ওকে, সাদিয়া কামাল, ওমর ফারুক, আর কেউ আছে? ফাতিহা আছো? আমি আজকে প্রথম ক্লাস করতেছি, এর আগে আমার আইডি দিয়ে আপনাদের পেজে রেগুলার ক্লাস করছে। আমার আইডি হলো সুমাইয়া ইসলাম, চিনছেন? হয়তোবা চিনছি। জিহাদ জোনায়েদ, রাজু তুমি অবশ্যই ভাইয়া এই ব্যাচের স্টুডেন্ট, সবাই তোমাকে চিনে, ইভেন ভাইয়াও চিনে। আকিবুল ইসলাম আকিব, ঠিক আছে, আমাদের আকিব রেগুলার স্টুডেন্ট, শেষ পর্যন্ত আকিবকে দেখতে চাই ক্লাসে অ্যাক্টিভ এভরিডে, ঠিক আছে আকিব। সাকিন, আপনার পড়াগুলো অনেক সুন্দর লাগে ভাই, জাস্ট খেলা শুরু মাত্র, জাস্ট দেখো, শুধু ম্যাথ তো এখনো শুরুই করিনি আমরা, জাস্ট হিসাব সমীকরণটা পড়ছি। জয় চন্দ্র, আই লাভ ইউ স্যার, ও গ্রেট, থ্যাংক ইউ। জ্যোতি, যারা আমাদের সাগর, স্যার আমি নতুন, ওমর ফারুক, নতুন হলে ভাইয়া অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করে নেবেন আর রেগুলার ক্লাস করবেন। হ্যাঁ, অ্যাডমিশন ক্যান্ডিডেট বলছেন ভাইয়া আমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে, কত মাস সময় পাবো আমরা? তোমাদের অ্যাটলিস্ট জানুয়ারি পর্যন্ত যাবে। হ্যাঁ, জানুয়ারির শেষের দিকে একটা পসিবিলিটি আছে, তবে একটু লেট হবে এবার, ঠিক আছে ভাই? আমি আপনাকে চিনি। তোহা বলছো কিভাবে ভাই? তোহা, সামিল দোয়া করেন অবশ্যই ভাই। সাব্বির বলছো আপনার গল্প করেন, আমি ওকে। হ্যাপি বলছে ম্যাথ দেখে আমার জ্বর উঠে যায়। শোনো হ্যাপি, ম্যাথ দেখে কখনো জ্বর উঠবে না, ম্যাথ অনেক ইজি আছে, ঠিক আছে, পারবা, অনেক ইজি আছে এবং আমি অনেক ইজিলি পড়াবো, ঠিক আছে পূজা? ঠিক আছে, বাই বাই সবাই, তাহলে আমরা চলে যাই, পড়াশোনা শুরু করে দেই।